মহাপ্রলয়ের ডাক শোনো, এখনো অবশ আলো ভেসে আসে বাঁকা চাঁদের, 200 বছরের লাঞ্ছনা আর মায়া ফাঁদের। নেশায় ঘুমায় বন্ধুরা, ঘুম ভাঙো তাদের। মহাপ্রলয়ের শব্দ শুনেছ, তোমার শঙ্কা নাই কোনো। হে অশ্বরোহী, বাঁধ ভেঙে গেছে, শোনো প্লাবনের ডাক শোনো। হে অশ্বারোহী, হে মহাতরুণ, তোমার শপথ নেই লিখে, চিতার আগুনে তোমার শপথ নেই লিখে। মৃত্যুকে তুমি উপহাস করে করেছ জয়, রক্ত স্নানের মধ্যে হয়েছে অরুণোদয়। প্রাণ সমুদ্রে এনেছ বন্যা, কি দুর্জয়। উর্বর জমি ছড়িয়েছ বীজ, চেয়ে আছি মোরা অনিমিখে। হে অশ্বারোহী, রক্তাক্ষরে তোমার শপথ নেই লিখে। ভারতের ছাত্র ফেডারেশন, উত্তর 24 পরগনা জেলা 24তম সম্মেলন সেই সমস্ত বীর শহীদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে, যারা বিগত সম্মেলনের পরবর্তী সময়ে দেশে বিদেশে সাম্রাজ্যবাদ, সন্ত্রাসবাদ ও সমস্ত রকম প্রতিক্রিয়াশীল শক্তির হাতে প্রাণ দিয়েছেন। সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রামকে শক্তিশালী করতে, গণতন্ত্র বিকাশের আন্দোলনে এবং সমাজ প্রগতির জন্য লড়াইতে অংশগ্রহণ করে যারা নিহত হয়েছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রাম এবং প্রগতি ও সমাজ বিকাশের আন্দোলনের চলার পথে এই শহীদরা আমাদের আলো দেখাবেন, অনুপ্রাণিত করবেন। আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক সময়ে সাম্রাজ্যবাদী শক্তি আফগানিস্তান, ইরাক, লিবিয়া সহ অন্যান্য দেশগুলোতে নৃশংস সামগ্রিক আগ্রাসন চালিয়েছে এবং সেই আক্রমণের প্রতিরোধ করতে গিয়ে বহু মানুষ মৃত্যুবরণ করেছেন। ইসরায়েল ও সাম্রাজ্যবাদের মদতপুষ্ট বাহিনীর হাতে প্যালেস্তাইনের মুক্তিকামী মানুষদের প্রাণ দিতে হয়েছে। সম্মেলন এইসব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। ভারতের বুকে সাম্প্রতিক সময়ে সাম্রাজ্যবাদী বিশ্বায়নের নীতি কার্যকর করতে শাসক শ্রেণী নির্মমভাবে দমন পীড়নের যে পথ নিয়েছে, তা প্রতিরোধে সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের প্রতিও এই সম্মেলন শ্রদ্ধা নিবেদন করছে। রাজ্যে রাজ্যে বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করতে গিয়ে প্রতিক্রিয়াশীল শক্তির হাতে যেসব বামপন্থী কর্মী ও ছাত্র শহীদ হয়েছেন এবং সাম্প্রদায়িক শক্তি, জাতপাত, সামন্ততান্ত্রিক শক্তি, সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সংগ্রামে বিভিন্ন রাজ্যে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে এই সম্মেলন থেকে। বিগত সম্মেলনের পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে আমরা এক ভয়াবহ হিংসাত্মক শক্তির উত্থান ও তাদের নির্মম সন্ত্রাস প্রত্যক্ষ করেছি। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য অতি বামপন্থী থেকে শুরু করে উগ্র দক্ষিণপন্থী, সাম্প্রদায়িক শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি সহ প্রতিক্রিয়াশীল শক্তি একত্রিত হয় সাম্রাজ্যবাদীদের মদতে। বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে এই অশুভ জোট রাজ্যে যে চরম হিংসার অভিযান শুরু করে, তার ফলে পশ্চিমবঙ্গে বিগত সম্মেলনের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যেসব ছাত্র ও ছাত্র নেতা শহীদের মৃত্যুবরণ করেছেন তারা হলেন কমরেড স্বপন কোলে হাওড়া, অপূর্ব মণ্ডল বর্ধমান, শেখ বাবুয়া হাওড়া, তিলক টুডু পশ্চিম মেদিনীপুর, অভিজিৎ মাহাতো পশ্চিম মেদিনীপুর, দীপান্বিতা জানা পূর্ব মেদিনীপুর, পিঙ্কি খাতুন ডোমকল মুর্শিদাবাদ, পার্থ বিশ্বাস পশ্চিম মেদিনীপুর, বিবেক বর্মন কোচবিহার, অপূর্ব ঘোষ নদিয়া, ফুলচাঁদ মাহাতো পশ্চিম মেদিনীপুর, অর্ঘ সামন্ত বর্ধমান, সুমনা মান্ডি হুগলি, রেজিনা খাতুন দক্ষিণ 24 পরগনা, মহাবুল ইসলাম মুর্শিদাবাদ। সম্মেলন এই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। এই সময় যুব আন্দোলনের প্রাক্তন নেতা কমরেড প্রদীপ দা ও কমরেড কমল গায়েনকে তৃণমূলের ভৈরব বাহিনী খুন করে। নানুরা তৃণমূল খুন করে প্রাক্তন বিধায়ক কমরেড আনন্দ দাসকে। খুন হন বীরভূমের গণতান্ত্রিক আন্দোলনের নেতা কমরেড ষষ্ঠী বাউরি। ঝাড়গ্রামে মাওবাদীদের হাতে খুন হন কমরেড গোপাল সিং, আশরাফ আলী, আক্তার আলী, বিশ্বনাথ মান্ডি, নিরঞ্জন মণ্ডল। এছাড়া কংগ্রেস তৃণমূল মাওবাদীদের হাতে খুন হন নন্দদুলাল পাল, সুজিত পান্ডা, সন্তোষ মাহাতো, করমচাঁদ সিং, অসীম মণ্ডল, স্বপন দেব সিং, তারিণী দেব সিং, জলধর মাহাতো, অশোক ঘোষ, বিদ্যুৎ দাস, শশাঙ্ক রায়, সতীশ সিং সর্দার, রাজীব সিং, অপু সিং, স্বপন দাস, ছাত্রকর্মী অনিল চালক, দয়াল চালক, অমল পাত্র, শিশির জানা, শ্রীদাম হেমব্রম, নিশিকান্ত জানা, সায়ন্তন মাহাতো, অলোক মাহালি, নজরুল মীর, রবীন্দ্রনাথ মাহাতো, অবিনাশ মাহাতো। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক অধিকার চরমভাবে আক্রান্ত হয়ে পড়েছে। রাজ্যের নতুন সরকারের বিগত 1 বছরের বামপন্থী নেতা, ছাত্র, কর্মী ও সমর্থকদের উপর শুধু শারীরিক আক্রমণই তীব্র হয়নি, তাদের বেঁচে থাকার অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে প্রশাসনিক উপেক্ষাও লক্ষ্য করা যাচ্ছে। এই সম্মেলন মঞ্চে রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার সংগ্রামে নিজেদের আয়োজিত করার শপথ গ্রহণ করছে। এই সময়কালে পশ্চিম মেদিনীপুরের জিতেন নন্দী, রবি সাহু, লক্ষ্মীকান্ত সর্দার, ভবেশ সবর,
সুনীল মুখা, মানিক মান্ডি, তারাচাঁদ মুর্মু, বর্ধমানে পূর্ণিমা ঘড়ুক, রামপ্রবেশ রায়, মুন্দ্রকলা রায়, নির্গুণ দুবে, শামসের আলম, ভীমরাজ তেওয়ারি, নারায়ণ দাস, বাঁকুড়ার অজিত লোহার, অলোক বেওয়া, সীতারাম কুণ্ডু, উৎপল বাগদি, বলরাম সিং, মুর্শিদাবাদের দিবারানী মণ্ডল, নটবর শেখ, জুল হক শেখ, বিল্টু শেখ, ইউসুফ শেখ, এজামুল শেখ, উত্তর দিনাজপুরের দহিরুদ্দিন, বীরভূমের মোহাম্মদ খোদা রাখা, শেখ জিয়া, দক্ষিণ চব্বিশ পরগনার অমল সমদ্দার, নরেন গায়েন, মুগাই মুন্ডা, নাসির উদ্দিন মোল্লা, প্রবীর হালদার, মাসুদ হোসেন লস্কর, হুগলির শেখ শাহাদাত, ফিরোজ আক্তার, স্বপন স্বর, মহাদেব মণ্ডল, আব্দুল কালাম মল্লিক, দক্ষিণ দিনাজপুরের সুদেব বর্মন, গৌতম মালিক, নদিয়ার যদুনাথ মণ্ডল, কৃষ্ণগোপাল ঘোষ, উত্তর চব্বিশ পরগনার জাকির হোসেন, মিনতি গায়েন, হাওড়ার সনদ সাহু, দিলীপ দত্ত, দার্জিলিংয়ের রাজকুমার যাদব, বর্ধমানের মোবারক শেখ, পূর্ব মেদিনীপুরের প্রদীপ প্রামাণিক, ননীগোপাল ভুইয়া, পুরুলিয়ার তারাপদ সিং বাবু, মালদহের জৈনুদ্দিন শেখ। সমস্ত শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে এই সম্মেলন। শত শহীদের রক্ত ব্যর্থ হবে না, শহীদের অপূর্ণ কাজ পূর্ণ করার শপথ নিচ্ছে এই সম্মেলন। এই সমস্ত শহীদদের স্মরণে আমি অনুরোধ করব প্রত্যেকে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করার। শোক প্রস্তাব। ভারতের ছাত্র ফেডারেশন উত্তর চব্বিশ পরগনা জেলা 24তম সম্মেলন গভীর শোক জ্ঞাপন করছে সেই সব বীর সৈনিকদের যারা জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে শ্রমজীবী মানুষের মুক্তি সংগ্রামে অবদান রেখে গেছেন। শ্রদ্ধা জ্ঞাপন করছে সমাজের বিভিন্ন স্তরের প্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি। এই সম্মেলন বেদনা হতচিত্তে স্মরণ করছে ভারতের গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসুকে। সম্মেলন গভীর শোক জ্ঞাপন করছে প্যালেস্তাইন মুক্তি সংগ্রামের নেতা কমরেড জর্জ হাবাসকে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে কিউবা বিপ্লবের অন্যতম নেতা কমরেড জুয়ান আলমেইদা বস, লাতিন আমেরিকার কমিউনিস্ট আন্দোলনের নেতা কমরেড করভালান লিপ, কিউবা বিপ্লবের নেতা ও সে দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী কমরেড জুলিও রিভেইরা এবং ভিয়েতনাম বিপ্লবের নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি কমরেড ভো কংচির প্রতি। সম্মেলন শ্রদ্ধার সাথে স্মরণ করছে ভিয়েতনামের প্রাক্তন প্রধানমন্ত্রী কমরেড ভো ভ্যান কিয়েত ও দক্ষিণ আফ্রিকার বিপ্লবী নেতা কমরেড সিসলু ও গণতান্ত্রিক কোরিয়ার রাষ্ট্রপতি ও সে দেশের ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড কিম জং ইলকে। ভারতের ছাত্র ফেডারেশন উত্তর চব্বিশ পরগনা জেলা 24তম সম্মেলন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে ট্রেড ইউনিয়ন আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্ব কমরেড এম কে পান্দ্রিকে। শ্রদ্ধা জ্ঞাপন করছে কমরেড পি রামচন্দ্রন, ই বালানন্দনের প্রতি। এই সম্মেলন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ট্রেড ইউনিয়ন আন্দোলনের সর্বভারতীয় নেতা কমরেড ডব্লিউ আর বর্তাজানকে। এছাড়া স্মরণ করছে কমরেড পাপা উমনাথ, কমরেড বৈদ্যনাথ মজুমদার, কমরেড অহল্লা রঙ্গনেকার, কমরেড প্রভাকর সাজগিরি ও প্রশান্ত সুরকে। আমরা স্মরণ করছি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ঝাঁসি রানী লক্ষ্মীবাই বাহিনীর অগ্রাধিনায়িকা সর্বজন শ্রদ্ধ নেত্রী ক্যাপ্টেন লক্ষ্মী সাইগালকে। এই সম্মেলন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে কৃষক আন্দোলনের সংগঠক ও মুর্শিদাবাদ জেলার কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা কমরেড মধু বাগ, গণতান্ত্রিক আন্দোলনের নেতা কমরেড রামনারায়ণ গোস্বামী, বীরভূম জেলার গণতান্ত্রিক আন্দোলনের নেতা কমরেড মোহাম্মদ সেলিম, গণতান্ত্রিক আন্দোলনের নেতা কমরেড সুধীর গিরি, বিশিষ্ট শিক্ষক কমরেড মোস্তাফা বিন কাসেম, কৃষক আন্দোলনের প্রবীণ নেতা গণতান্ত্রিক আন্দোলনের নেতা কমরেড শান্তিময় ভট্টাচার্য, হাওড়া জেলার ট্রেড ইউনিয়নের আন্দোলনের নেতৃত্ব কমরেড কমল সেন, কমরেড চণ্ডীপাল, প্রাক্তন সাংসদ কমরেড সুব্রত মুখার্জি, বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী কমরেড নিরুপমা চ্যাটার্জিকে। এই সম্মেলন শোক বিহ্বল চিত্তে স্মরণ করছে জাতীয় ক্ষেত্রে প্রয়াত নেতৃবৃন্দকে। বিগত সম্মেলন থেকে এই সম্মেলনের কালীন সময়ে আমরা হারিয়েছি ভারতের কমিউনিস্ট পার্টি উত্তরপ্রদেশ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জে জে হেমব্রম, তামিলনাড়ু রাজ্য কমিটির প্রাক্তন সদস্য কমরেড সি গোবিন্দরাজন, ত্রিপুরা রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য কমরেড পূর্ণমোহন, ত্রিপুরা কেরালার কমরেড সিপি বালান, কমরেড কিষান নায়ার, কমরেড মৈথালি কুট্টি, এসএফআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড সি ভাস্করন, কমরেড টি গোবিন্দন, কমরেড গৌরকান্তি গোস্বামীকে। এই সম্মেলন গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে সিআই2 সর্বভারতীয় কোষাধ্যক্ষ কমরেড রঞ্জিত বসু, ইসকো বাঁচাও আন্দোলনের পুরোধা নেতা কমরেড চন্দ্রশেখর মুখার্জি, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় সহসভানেত্রী কমরেড কালিন্দী দেশপান্ডে, মহারাষ্ট্রের কৃষক নেতা কমরেড পিপি রঙ্গনেকারের প্রতি। এই সম্মেলন শোকবহল চিত্তে স্মরণ করছে এই রাজ্যের কমিউনিস্ট আন্দোলনের প্রয়াত নেতা কমরেড আশিস মুখার্জি, কমরেড দেবী ব্যানার্জি, কমরেড অনিল মিত্র, কমরেড জলেশ্বর হাসদা, শিক্ষক আন্দোলনের নেতা কমরেড অমিত বাগ, কমরেড অমিতাভ হোসেন, কমরেড দিলীপ পান্ডের জীবনাবসানের গভীর শোক জ্ঞাপন করছে এই সম্মেলন।
এই সম্মেলন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের নেতা ও সংগঠক কমরেড আশু সেন, কমরেড হীরেন ভট্টাচার্য, কমরেড শম্ভু ভট্টাচার্য, শিক্ষাকর্মী আন্দোলনের নেতা কমরেড পরিমল দাস, কমরেড শৈলেন্দ্র শর্মা, কমরেড মজিদ বাগ, রেলকর্মী আন্দোলনের নেতা কমরেড সুজিত রায়, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারী আন্দোলনের নেতা কমরেড রজতেশ গোস্বামী, কমরেড দেবু সেনগুপ্ত, কমরেড মণি বসু, নাবিক আন্দোলনের বিশিষ্ট নেতা কমরেড আশুতোষ ব্যানার্জি, দেশি পত্রিকার সম্পাদক কমরেড ধ্রুব চ্যাটার্জি, সাংবাদিক কমরেড শৈলেশ চৌধুরী, গণশক্তির সাংবাদিক কমরেড অনিরুদ্ধ রায়, মুদ্রণ ও প্রকাশনা জগতের বিশিষ্ট কর্মী কমরেড সমীর দাশগুপ্ত, মহিলা আন্দোলনের বিশিষ্ট নেত্রী কমরেড মাধুরী দাশগুপ্ত, কমরেড জ্যোতি দেবী, কমরেড লীলা দাস, কমরেড গীতা বিশ্বাস, আইনজীবী আন্দোলনের প্রথম সারির নেতা, বিধাননগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কমরেড দিলীপ গুপ্ত, প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কমরেড বলাই রায়, কমরেড অমিয় কুমার মল্লিক ও প্রাক্তন বিধায়ক কমরেড বীরেন রায়কে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এম ভেঙ্কটরামন ও প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিং এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে এই সম্মেলন। শ্রদ্ধা জানাচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রবীণ বামপন্থী নেতা কমরেড নন্দদুলাল শ্রীমানি, এসোসিয়ের সাধারণ সম্পাদক নিহার মুখার্জি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিরোধী দলনেতা অতীশ সিংহ, নকশালপন্থী নেতা কমরেড কানু সান্যাল, প্রাক্তন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী অর্জুন সিং, বামপন্থী নেতা কমরেড চতুরানন্দ মিশ্র, কমরেড গোপী সাহা, কমরেড অজয় দেব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র, পশ্চিমবঙ্গ সোশ্যালিস্ট পার্টির নেতা মণিপাল, সুনির্মল পাইক, ভবানী রায় চৌধুরী, প্রাক্তন বিধায়ক ডমন কৈরি, নেতা রবীন্দ্রনাথ ঘোষ, প্রবীণ কমরেড অজয় দাশগুপ্ত, কমরেড সুনীল সাঁতরা, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সুশীল ধারা, বিশিষ্ট মার্ক্সবাদী অর্থনীতিবিদ অজয় রায়, মার্ক্সবাদী বুদ্ধিজীবী কমরেড নরহরি কবিরাজ, কমরেড শঙ্কর দত্ত এবং প্রাক্তন মন্ত্রী নন্দদুলাল ভট্টাচার্যের স্মৃতিতে এই সম্মেলন গভীর শোক প্রকাশ করছে ট্রেড ইউনিয়ন নেতা কমরেড দীপঙ্কর মুখার্জির মৃত্যুতে। দেশে বিদেশে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান চর্চা আন্দোলনে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব নিজ নিজ ক্ষেত্রে তাদের অবদান সমগ্র দেশ ও বিশ্বকে গৌরবান্বিত করেছে, তাদের প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি। এই সম্মেলন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সাংবাদিক বরুণ সেনগুপ্ত, বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর হরগোবিন্দ খুরানা, ইতিহাসবিদ অধ্যাপক বাসুদেব চট্টোপাধ্যায়, প্রগতিশীল কবি সিদ্ধেশ্বর সেন, বিশিষ্ট চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তপন সিনহা, অভিনেতা দিলীপ রায়, রবি ঘোষ, তপন চট্টোপাধ্যায়, দেবানন্দ, অভিনেতা ভারতী দেবী, গীতা দে, বিশিষ্ট ধ্রুপদী সঙ্গীত শিল্পী ভীমসেন যোশী, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আলী আকবর খান, গাঙ্গুবাই হাঙ্গল, সঙ্গীত শিল্পী মালবিকা কানন, জগদীশ সিং, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী বামপন্থী আন্দোলনের সাথী উৎপলেন্দু চৌধুরী, বিমান মুখোপাধ্যায়, ঋতু গুহ, পিন্টু ভট্টাচার্য, মহেন্দ্র কাপুর, ভূপেন হাজারিকা, সুচিত্র মিত্র, গীতা ঘটক, অমৃত সিং অরোরা, নাট্য ব্যক্তিত্ব হাবিব তানবীর, কুমার রায়, নীলকণ্ঠ সেনগুপ্ত, রমাপ্রসাদ মণিক, বাদল সরকার, অমল রায়, বিধুভূষণ বিশ্বাস, বাসুদেব দাশগুপ্ত, যন্ত্রসঙ্গীত শিল্পী দীপ সেন, গম্ভীরা শিল্পী দুকড়ি চৌধুরী, মঞ্চ শিল্পী মনু দত্ত, প্রগতিশীল সমাজবিজ্ঞানী অধ্যাপক জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায়, বুদ্ধিজীবী সনদ বসু, শিল্পী ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক কল্যাণ রায় চৌধুরী, বিষ্ণু বসু, কবি মল্লিকা সেনগুপ্ত ও জয়দেব বসু, সাহিত্যিক আব্দুল জব্বার, চিকিৎসক ডাক্তার অবনী রায় চৌধুরী, ডাক্তার নির্মল দাস, ডাক্তার মদন মোহন চৌধুরী, ডাক্তার বরেন নাগ, ডাক্তার জ্যোতির্ময় মজুমদার, ডাক্তার পীযূষ কান্তি ঘোষ, ডাক্তার সরোজ গুপ্ত, বামপন্থী বুদ্ধিজীবী বাসব দাশগুপ্ত, শিল্পী শিল্প সমালোচক শোভন সোম, সাহিত্যিক সুকুমা অজিগর, প্রগতিশীল হিন্দি সাহিত্যিক কুমার পাল সিং, ইন্দিরা গোস্বামী, বিশিষ্ট অর্থনীতিবিদ অর্জুন সেনগুপ্ত, কে এন রাজ, বিশিষ্ট গজল শিল্পী জগদীশ সিং, গীতিকার শ্যামল গুপ্ত, শিক্ষাবিদ রমারঞ্জন মুখোপাধ্যায়, বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বাগচি, এভারেস্ট জয়ী এডমন্ড হিলারি, সঙ্গীত শিল্পী মেহেদি হাসানক, প্রখ্যাত অভিনেতা রাজেশ খান্নাকে। গত 3 বছর দেশে ও বিদেশে প্রাকৃতিক বিপর্যয়, দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, সন্ত্রাসবাদী নাশকতায় যাদের জীবনহানি ঘটেছে, তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এই সম্মেলন। জলপাইগুড়ির বড় বিষয় বিস্ফোরণে মৃত্যু, রাজস্থানের গুর্জর সম্প্রদায়ের মানুষের বিক্ষোভে পুলিশের গুলিতে 19 জনের মৃত্যু, রাজস্থানের জয়পুরের সন্ত্রাসবাদী বিস্ফোরণে 63 জনের মৃত্যু, উত্তর 24 পরগনার সোদপুরের বিপণীতে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক জ্ঞাপন করছে এই সম্মেলন। শোক জ্ঞাপন করছে বেঙ্গালুরুতে সন্ত্রাসবাদীদের পরপর বোমা বিস্ফোরণের নিহতদের স্মৃতির প্রতি। এই সম্মেলন শোক জ্ঞাপন করছে নয়াদিল্লিতে উপর্যুপুরি বিস্ফোরণে জীবনহানির ঘটনা, উড়িষ্যা উত্তরাখণ্ডে সাম্প্রদায়িক শক্তির আক্রমণে প্রাণহানি, পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলা, বিহার ও উড়িষ্যায় ভয়াবহ বন্যায় অসংখ্য নিহত মানুষের স্মৃতির প্রতি। অসমে ভয়াবহ বিস্ফোরণে নিহত, প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর আক্রমণে নিহত সহস্রাধিক নরনারী, মুম্বাইয়ের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় বিদেশি সহ 200-র বেশি নিহতদের স্মৃতির প্রতি শোক জ্ঞাপন করছে এই সম্মেলন।
করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় নিহত, মাওবাদীদের মাইন বিস্ফোরণের ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনায় নিহত ও শিলদার AFR ক্যাম্পে মাওবাদীদের হামলায় নিহত জওয়ান, সাইথিয়ার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ও জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে মাওবাদী হামলায় নিহত 170 জন যাত্রী, আলিপুরদুয়ারে বিস্ফোরণে ও মাওবাদীদের বিস্ফোরণে নিহত 3 জন ভোটকর্মী, ঘূর্ণিঝড়ে ও পার্বত্য অঞ্চলে ধসে রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রায় 150 জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এই সম্মেলন। পার্ক স্ট্রিটের বিধ্বংসী আগুনে পুড়ে নিহত 27 জন, পুনের গোরেগাঁও এলাকায় জার্মান বেকারিতে সন্ত্রাসবাদী বোমা বিস্ফোরণে নিহত, লেতে প্রাকৃতিক বিপর্যয়ের বিপুল সংখ্যায় জীবনহানি, বাঁকুড়ার দুর্ঘটনায় 13 জন বাস যাত্রীর মৃত্যু, উত্তরপ্রদেশের ফতেপুর কালকামিলে দুর্ঘটনায় বহু যাত্রীর প্রাণহানি, মুম্বাইয়ের বোমা বিস্ফোরণে 18 জনের মৃত্যু, সাম্প্রতিক বন্যায় 36 জনের প্রাণহানি, আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে 92 জনের মৃত্যু, পশ্চিমবঙ্গ সিকিমে ভূমিকম্পে নিহত, বিজনবাড়ির সেতু দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুতে শোক জ্ঞাপন করছে এই সম্মেলন। এই সম্মেলন উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন হাসপাতালে শিশু মৃত্যু ও রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকদের একের পর এক আত্মহত্যার ঘটনায়, এছাড়া বিভিন্ন দেশে সন্ত্রাসবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আক্রমণে নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এই সম্মেলন। এখানে উপস্থিত আমাদের সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব কমরেড রমলা চক্রবর্তী, উপস্থিত আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য কমরেড দেবশঙ্কর রায়চৌধুরী, ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির সভাপতি কমরেড পারভেজুর রহমান বিশ্বাস এবং এই সম্মেলনে উত্তর 24 পরগনার 24তম সম্মেলনে এই মুহূর্তে এখানে উপস্থিত আমার অভিভাবক সম বিশিষ্ট গুণীজনেরা এবং উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে যে কমরেডরা আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, আমি শুরুতেই সবাইকে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। এবং আপনাদের জেলার এই সম্মেলনকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবার যে সুযোগ আপনাদের নেতৃত্ব আমায় দিয়েছেন, আমি সেই জন্য আরো একবার তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে থেকে মাস কয়েক আগে গোটা পৃথিবী যখন ইউরো কাপে বুঁদ হয়ে রয়েছে, সেই সময় ইউরো কাপে বুঁদ হয়ে থাকা পৃথিবী যখন সেমিফাইনাল খেলা চলছে ইউরো কাপের, ইতালি বনাম জার্মানি, যে ইতালি 1 গোলে এগিয়ে রয়েছে, সেই সময় খেলার 36 মিনিট যখন বয়স, তখন ফেদ্রিকো বালজারেত্তির একটা পাস মারিও বালোতেলির পায়ে পড়েছিল। জার্মান অধিনায়ক ফিলিপ লামকে কাঁধে নিয়ে ইতালির প্রথম কৃষ্ণাঙ্গ স্ট্রাইকার মারিও বালোতেলি যখন বিদ্যুৎ গতির একটা শটে বলটা জালে জড়িয়ে দিল, তখনও জার্মান গোলকিপার বুঝতে পারেনি যে গোল হয়ে গিয়েছে। অজান্তে জার্মান গোলকিপারকে টিভিতে হাততালি দিতে দেখা গিয়েছিল এবং গোলটা করবার পর মারিও বালোতেলিকে পৃথিবী দেখেছিল জার্সিটা খুলে ফেলে নিস্তব্ধ ভঙ্গিমায় মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে। এখন যখন এই ঘটনা ঘটছে, সেই সময় পৃথিবীর কোন কোন প্রান্তে কেউ হয়তো ভাবছিলেন যে হাওয়ার্ড ফার্স্টের স্পার্টাকাসের চিত্রনাট্যের একটা অংশ ইউরো কাপের সেমিফাইনালে উঠে এসেছে। গোল করবার পর নির্বাক ভঙ্গিমায় যেভাবে রোমান অ্যাম্ফিথিয়েটারে গ্ল্যাডিয়েটররা যুদ্ধে নামবার আগে দাঁড়িয়ে থাকতেন, অন্যদের হাতে যাদের জীবন নির্ভর করত, সেই রোমান গ্ল্যাডিয়েটররা যখন অ্যাম্ফিথিয়েটারে যে ভঙ্গিমায় দাঁড়াতেন, ঠিক সেই ভঙ্গিমায় মারিও বালোতেলিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এখন এর পেছনে গোটা দুনিয়ার সামনে, এবং কেউ যদি মনে করে দেখেন পিছিয়ে গিয়ে, যে বালোতেলি যখন ওইভাবে দাঁড়িয়ে রয়েছে, পিঠের পেছনে জার্সিটা খুলে ফেলার অপরাধে তাকে হলুদ কার্ড দেখানো হয়েছে, কিন্তু যে জিনিসটাকে গোটা পৃথিবীকে দেখাবার জন্য বালোতেলি জার্সি খুলেছিল, তা ততক্ষণে দেখানো হয়ে গেছে। পিঠের মধ্যে 3খানা নীল রঙের প্যাচ, 3টে নীল রঙের দাগ আলাদা আলাদা পিঠের মধ্যে রয়েছে।
এখন ইতালির জাতীয় দলের বা জাতীয় পতাকার যে রং তা হচ্ছে নীল এবং সাদা। পরবর্তীকালে সাংবাদিক সম্মেলনে মারিও বালোতেলিকে যখন প্রশ্ন করা হয়েছিল, বালোতেলি উত্তর দিয়েছিলেন যে আমার শরীরে যেহেতু সাদা রং নেই, প্রতিনিয়ত খেলার মাঠে নিগার বা কালার্ড বলে যেহেতু আমাকে গালাগালি শুনতে হয়, তাই গোল করবার পর আমি পৃথিবীকে দেখাতে চেয়েছিলাম যে আমিও ইতালির একজন খেলোয়াড়, তবে আমার শরীরে সাদা নেই, আমার শরীরে কালো রয়েছে আর নীল রয়েছে, তাই নীল দাগগুলোকে আমার শরীরে এঁকে নিয়েছিলাম। এখন এই ঘটনাটা গোটা পৃথিবী জুড়ে আলোড়ন ফেলেছিল। আমি যে কারণে এই ঘটনার কথাটা এখানে উল্লেখ করছি, কারণ এটা এক ধরনের এক্সপ্রেশন, ইংরেজিতে যাকে বলে, যে এক্সপ্রেশন মারিও বালোতেলি খেলার মাঠে সংগঠিত করেছিলেন। খেলা শুরুর 24 ঘন্টা আগে ইংল্যান্ডের বিগ বেন ঘড়ির মাথায় কিং কং এর বদলে মারিও বালোতেলির কার্টুন ছাপা হয়েছিল। পৃথিবীর 1 নম্বর ফুটবলার এই মুহূর্তে, তার সম্পর্কে অভিযোগ যে তিনিও বালোতেলিকে খেলার মাঠে কালার্ড বলে গালাগালি করেছেন। ইউরোকাপ চলার সময় বিভিন্ন জায়গা থেকে কালার্ড গালাগালি শুনতে হয়েছে, নিগার গালাগালি শুনতে হয়েছে। 21 বছরের এই তরুণ স্ট্রাইকারের মনে হয়েছে যে খেলার মাঠে কেন চামড়ার রং দিয়ে খেলোয়াড়ের জাত বিচার করা হবে, কেন শুধুমাত্র খেলার মধ্যে দিয়ে তার জাত বিচার করা হবে না। এখন আমি শুরুতে যে কথাটা বলছিলাম, যখন এই গোটা ঘটনাটা ঘটছে, কোথাও মনে হচ্ছে হাওয়ার্ড ফার্স্টের স্পার্টাকাসের চিত্রনাট্য অভিনীত হচ্ছে। একজন গলযোদ্ধা অ্যাম্ফিথিয়েটারে রোমান গ্ল্যাডিয়েটর সেই ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন। পৃথিবীর সভ্যতার যারা শীর্ষে রয়েছেন তথাকথিত ভাবে তাদের প্রতি তার ঘৃণা জড়ে পড়ছে। এখন এটা এক ধরনের এক্সপ্রেশন সাম্প্রতিক সময়ে ঘটেছে, কটা মাস হলো হয়েছে। পৃথিবী জুড়ে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। ফিফা আলোচনা করছে যে খেলার মাঠে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য হলে তার শাস্তি আরো কঠোর হবে, কারণ বালোতেলি এই ঘটনাটা ঘটিয়ে সবার নজর আবার নতুন করে যে খেলার মাঠেও এখনো 2012 সালে দাঁড়িয়েও বর্ণ বিদ্বেষের যে সমস্যা আছে তার দিকে চিহ্নিত করেছে। এখন এই সময়কালে দাঁড়িয়ে যে অলিম্পিক খেলা চলছে, 1968 সালে যখন মেক্সিকোতে অলিম্পিকের আসর বসেছিল, মেক্সিকো সিটিতে যখন অলিম্পিক চলছে, সেই সময় 200 মিটার দৌড়ের পর যখন 200 মিটারের পদক দেওয়া চলছে, 3 জন মানুষ গোটা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। একজন আমেরিকান নিগ্রো 200 মিটারের রেকর্ড সময় করে সোনা জিতেছিল, ব্রোঞ্জ জিতেছিলেন আরেকজন আমেরিকান নিগ্রো কালো মানুষ, আর রূপোর পদক যিনি জিতেছিলেন তার চামড়ার রং ছিল সাদা, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক, নাম ছিল পিটার নরম্যান। সেই সময় গোটা আমেরিকা জুড়ে এই কালো মানুষদের ওপর বর্ণ বিদ্বেষের সমস্যা তীব্র আকার ধারণ করেছে, লড়াই আন্দোলন চলছে, এবং কালো মানুষরা যারা সেই সময় আমেরিকার মাটিতে থাকতেন তারা এর অনেকে অলিম্পিকে এসেছিলেন, অধিকাংশই কালো, কিন্তু তারা নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করতেন। এমনকি অলিম্পিক টিমেও সাদা এবং কালো চামড়ার মধ্যে আমেরিকার অলিম্পিক কমিটি তারা বিভাজন রেখা টেনে দিয়েছিলেন, 2 রকমের ব্যবস্থা হয়েছিল। এখন 200 মিটারের দৌড়টা হয়ে যাওয়ার পর যখন ভিক্টরি স্ট্যান্ডে এই 3 জন দাঁড়াবেন পুরস্কার নেওয়ার জন্য, আমেরিকার 2টো পতাকা উঠবে, অস্ট্রেলিয়ার একটা পতাকা উঠবে, এবং টমি স্মিথ যিনি সোনা পেয়েছেন এবং জন কার্লোস যিনি ব্রোঞ্জ পেয়েছেন, তার সঙ্গে পিটার নরম্যান সাদা চামড়ার সেই অস্ট্রেলীয় যখন পদক নিতে উঠবেন, এই ঘটনার মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না। কিন্তু অস্বাভাবিক যে ঘটনাটা ছিল, যখন এরা পদক নিতে উঠছেন, দেখা গেল পদক যখন এদের গলায় পরিয়ে দেওয়া হয়েছে, তখন এই 2 জন কালো মানুষ, একজন টমি স্মিথ, একজন জন কার্লোস, টমি স্মিথ একটা কালো ডান হাতে দস্তানা পরে মাথা নিচু করে আফ্রিকার নিগ্রোদের চিরায়ত ব্ল্যাক স্যালুট প্রতিবাদ জানাবার ভঙ্গিমায় আমেরিকার পতাকাকে স্যালুট করছেন। দেখা গেল 3 নম্বর জায়গায় যিনি ব্রোঞ্জ পাচ্ছেন, তিনিও একই ভঙ্গিমায় তার বাঁ হাতটা তুলে মাথাটা নিচু করে আমেরিকার পতাকাকে কালো স্যালুট জানাচ্ছেন। আর মাঝখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন, যার শরীরের কোনো কালো রং নেই, একদম সাদা রং, সাদা চামড়ার মানুষ, তিনি বুকের মধ্যে একটা ব্যাচ নিয়ে পদক নিতে উঠেছেন। বুকের মধ্যে লেখা রয়েছে অলিম্পিক প্রজেক্ট ফর হিউম্যান রাইটস, OPHR। পদক অনুষ্ঠান শেষ হয়ে গেছিল। আমেরিকার অলিম্পিক কমিটি, অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটি আর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির 10 মিনিটও সময় লাগেনি এদের 3 জনের পদক কেড়ে নেওয়ার জন্য। অভিযোগ ছিল এরা 3 জন এদের যে দেশ তাদের অপমান করেছেন।
কিন্তু এই ঘটনাটা পদক তিনজনেরই কেড়ে নেওয়া হয়েছিল, টমি স্মিথ, জন কার্লোস বা পিটার নরম্যানের। কিন্তু এই ঘটনাটা গোটা পৃথিবী জুড়ে নতুন করে মানুষের সামনে, কারণ অলিম্পিকের আসর, লক্ষ কোটি মানুষ যে অলিম্পিক দেখছে, সে অলিম্পিকের আসরে এরকম অভিনব প্রতিবাদ নতুন করে সারা পৃথিবীতে বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জুগিয়েছিল। আর তার অমর চরিত্র হিসেবে জন কার্লোস আর টমি স্মিথের সঙ্গে থেকে গিয়েছিলেন এমন একজন ভদ্রলোক যাকে অস্ট্রেলিয়া কোনোদিন আর স্বীকৃতি দেয়নি। 68 সালে রেকর্ড সময় করে যিনি রূপ পেয়েছিলেন, তাকে 72 সালের মিউনিক অলিম্পিকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এমনকি 2000 সালে সিডনিতে অস্ট্রেলিয়ায় যখন অলিম্পিক হচ্ছে, যখন সমস্ত পদকজয়ী অলিম্পিয়ানদের ডাকা হয়েছে, পিটার নরম্যান তাতেও আমন্ত্রণ পাননি। পিটার নরম্যান মারা গেছেন আজ থেকে মাস তিনেক আগে। কিন্তু নতুন করে এই বালোতেলির প্রতিবাদ, আবার পিটার নরম্যানদের গল্প, টমি স্মিথদের গল্প, জন কার্লোসদের গল্প গোটা পৃথিবীর সামনে নিয়ে এসেছে। যখন পিটার নরম্যানকে কবরের মধ্যে শায়িত করা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে সেখানে উপস্থিত জন কার্লোস আর টমি স্মিথ, তারা দুজন সেখানে উপস্থিত হয়ে বলছেন দুনিয়ার সংবাদ মাধ্যমের সামনে যে গোটা দুনিয়ার কালো মানুষদের উচিত বাড়ি ফিরে গিয়ে তাদের ছেলে মেয়েদের পিটার নরম্যানের গল্প বলা। গো অ্যান্ড টেল ইউর কিডস দ্য স্টোরি অফ পিটার নরম্যান। এখন আমি আপনাদের সম্মেলনকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে গিয়ে এই দুটো ঘটনার কথা এ কারণে উচ্চারণ করছি, কারণ এই দুটো ঘটনা আসলে দুটো এক্সপ্রেশন, ইংরেজিতে যাকে বলে এক্সপ্রেশন। এই দুটো ঘটনা পৃথিবীর দুটো অধ্যায়ে বিভিন্ন সময় দুটো খেলাকে কেন্দ্র করে যা ঘটেছিল, তার মধ্যে দিয়ে মানুষ, তার সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা তাদের নির্দিষ্ট কথা পৃথিবীর সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। এখন এই দুটো ঘটনা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ? আমরা যারা এসএফআই করি বা এসএফআই এর একটা সম্মেলনকে উদ্বোধন করতে গিয়ে হঠাৎ করে এই ঘটনা বলবার কেন প্রয়োজন হচ্ছে, এই ঘটনা কেন বলতে চাইছি আপনাদের সামনে? তার কারণ হচ্ছে যে গুণগত পরিবর্তন আমাদের রাজ্যের সামগ্রিকভাবে সংগঠিত হয়েছে এবং আমাদের সংগঠনে গুণগত পরিবর্তন, সংখ্যাগতভাবে সংগঠনে তার প্রতিভাস ঘটেছে। সেই রকম একটা সময় যে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমরা বলেছি যে আমাদের সংগঠনকে রিওরিয়েন্ট করা প্রয়োজন, একটা পরিবর্তিত পরিস্থিতিতে সংগঠন পরিচালনা করতে হচ্ছে, সেই সময় আমাদের সংগঠনের ক্ষেত্রেও এই এক্সপ্রেশন গুলো খুব জরুরি। এই এক্সপ্রেশন, আমি কিভাবে একটা জিনিস সামনে আনবো। এখন এই যারা এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন, এদের ঘটনাচক্রে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করবার সুযোগ ছিল। যখন এই ঘটনা ঘটাচ্ছেন, কোটি কোটি লোক পৃথিবীর একসঙ্গে দেখছে ঘটনাগুলো, স্বাভাবিকভাবে তারা এই মঞ্চটাকে ব্যবহার করেছিলেন। এখন মঞ্চ সবসময় একরকম থাকে না, মঞ্চ আলাদা আলাদা হয়। কমরেড মাও জেদং বলতেন, দে ফাইট ইন দেয়ার ওন ওয়ে, উই ইন আওয়ার ওন। এখন আমরা যেহেতু, আমাদের শত্রুরাও যেহেতু তাদের মতো ভাবে লড়াই করে, তাদের মতো করে তাদের স্ট্র্যাটেজি ঠিক করে, আর আমরাও যারা বামপন্থী, আমরাও নিজেদের মতো করে আমাদের কাজকর্ম ঠিক করি, কিভাবে কাজকর্ম করব তা ঠিক করবার চেষ্টা করি। স্বাভাবিকভাবে এই সময়কালে দাঁড়িয়ে এই এক্সপ্রেশন, ইংরেজিতে যাকে বলে, কিভাবে আমরা কোনো একটা ঘটনায় নিজেরা কি ভাবছি তা আমাদের যারা টার্গেট গ্রুপ তাদের সামনে হাজির করব, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই সময় আমাদের কাছে হাজির হয়েছে। এখন বহু বছর আগে সিভিল ওয়ার ইন ফ্রান্স বলে একটা বিখ্যাত বই লিখতে গিয়ে কার্ল মার্কস প্রথমবারের জন্য লে বেবম বলে একটা শব্দের প্রথমবার ব্যবহার করেছিলেন। লে বেবম শব্দটা যখন ব্যবহার করা হয় এই বিখ্যাত বই সিভিল ওয়ার ইন ফ্রান্সে, সেই বইয়ে নির্দিষ্ট একটা রাজনীতির কথা বলতে গিয়েই মার্কস সাহেব এই কথাটাকে ব্যবহার করেছিলেন। এই কথাটাকে ব্যবহার করতে তিনি বলেছিলেন যে আমরা সবাই লুম্পেন প্রলেতারিয়েতের কথা জানি, মার্কসের লেখাতেই এসছে। এই লে বেবনের ইংরেজি হচ্ছে লুম্পেন ইন্টেলেকচুয়াল। পৃথিবীর আর্থসামাজিক রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের জন্য মার্কস এই লুম্পেন ইন্টেলেকচুয়ালদের কথা ব্যবহার করেন। লে বেবম বলে শব্দটার মধ্যে দিয়ে মার্কস বলেন, এবং তাকে যখন ব্যাখ্যা করছেন মার্কস বলেন, সেই লেখায় লিখলেন যে লুম্পেন যে অংশ যারা গণ আন্দোলন ভাঙবার চেষ্টা করে, লুম্পেন প্রলেতারিয়েত, তারা বিপজ্জনক, কিন্তু তাদের থেকে অনেক অনেক বেশি বিপজ্জনক হচ্ছেন লুম্পেন ইন্টেলেকচুয়ালরা। কারণ তারা তাদের মস্তিষ্ক ব্যবহার করেন মানুষের আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য, গণ আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য। এই লে বেবন বা লুম্পেন ইন্টেলেকচুয়ালরা তাদের মাথা, তাদের কলম ব্যবহার করেন, তাই এদের বিপদটা ভয়ানক। এখানে তিনি থেমে যাননি, তারপর বলেছিলেন আমরা বামপন্থীরা
আমরা যারা সমাজ পরিবর্তন করতে চাই, তাহলে আমরা কিরকম ভাবে এই বুদ্ধিজীবী যারা বুদ্ধির চর্চা করেন, বুদ্ধির ভিত্তিতে যারা মানুষকে আলোকিত করবার চেষ্টা করেন, এরা দু ধরনের হন। এই লুম্পেন ইন্টেলেকচুয়াল যাদের আমি কথা বলছি, এই লুম্পেন ইন্টেলেকচুয়ালরা এক ধরনের ইন্টেলেকচুয়াল, আর আরেক ধরনের ইন্টেলেকচুয়াল হচ্ছেন অর্গানিক ইন্টেলেকচুয়াল, যারা তাদের বুদ্ধিকে ব্যবহার করেন মানব সভ্যতাকে, অধিকাংশ মানুষের লড়াইকে, শ্রমজীবী মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং তারপর এই লুম্পেন ইন্টেলেকচুয়ালদের প্রসঙ্গে বলতে গিয়ে মার্কস এদের প্রথমবারের জন্য বলেন ভেজিটেবল ইন্টেলেকচুয়াল, যাদের কেটে ফেলা যায়, রান্না করা যায়, খেয়ে ফেলা যায় কোনমাত্র একটা নির্দিষ্ট শ্রেণী স্বার্থের প্রয়োজনে, শাসক শ্রেণীর স্বার্থের প্রয়োজনে। এখন এই কথাগুলো এ কারণে আজকের এই যে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা সংগঠন আমাদের পরিচালনা করতে হয়েছে, এবং বিশেষ করে রাজনীতির কতগুলো গুরুত্বপূর্ণ কথা এই সময়কালে নতুন ভাবে আমাদের সামনে হাজির হয়েছে। আজকে দাঁড়িয়ে নতুন করে যখন সংগঠিত বামপন্থী ছাত্র আন্দোলনকে বিভ্রান্ত করবার জন্য, সংগঠিত বামপন্থী ছাত্র আন্দোলনের মধ্যে কনফিউশন তৈরি করবার জন্য একটা খুব ছোট অংশ হলেও ছাত্র আন্দোলনের যারা অংশ ছিলেন তারা যখন সচেষ্ট, নতুন করে এই কথাগুলো উঠে আসছে যে আমাদের দেশের মাটিতে, আমাদের দেশ ছাড়িয়ে, দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবী, সেই সময় দাঁড়িয়ে 60-এর দশকের যে উত্তাল ছাত্র আন্দোলন, বিশেষত ইউরোপের মাটিতে যে ছাত্র আন্দোলন তীব্র হয়েছিল এবং গোটা ইউরোপ জুড়ে যখন যে দুর্বার ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে, সেই সংগঠিত ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময় ছাত্র আন্দোলনের বিভিন্ন সেই সময়কালে নতুন ভাবনা চিন্তা যারা করতেন, প্রতিষ্ঠিত বামপন্থী বা মার্ক্সবাদীরা ছাড়াও হারবার্ট মার্কুইজের মতো নিও লেফট, তাদের লেখাপত্র, সেই সময় আলবেয়ার কামু, ফ্রান্স ফ্যানন, এদের লেখাপত্র সেই সময়ের তরুণদের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তেন তাদের উদ্বুদ্ধ করেছিল। এবং করতে করতে এই ছাত্র আন্দোলনের নেতায় যারা পরিণত হয়েছিলেন, এই ছাত্র আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা পালন করেছিলেন, এবং শ্রমজীবী মানুষের আন্দোলনের সঙ্গে যাদের একটা সরাসরি ভূমিকা ছিল, এই আন্দোলন দানা বাঁধছিল, এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই আন্দোলন যখন চলছে, এই আন্দোলন চলতে চলতেই ছাত্ররা মনে করলেন যে এই আন্দোলন যা আমরা করছি তাতে রাজনৈতিক দলগুলোর, সে কমিউনিস্ট পার্টি হতে পারে, অন্যান্য পার্টি হতে পারে, বা শ্রমিক শ্রেণী হতে পারে, এদের কোনো ভূমিকা থাকবে না, এরা কোনো ভূমিকা পালন করতে পারবে না, এরা সব পচে গলে গেছে। স্বাভাবিকভাবে সমাজ পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইয়ে ছাত্ররাই নেতৃত্ব দেবে, সমাজ বদলে দেওয়ার যে লড়াই, সেই লড়াইয়ের মূল শক্তি ছাত্ররা। এবং এই ধারণাকে সামনে রেখে হারবার্ট মার্কুইজ, ড্যানিয়েল কোহন ব্যান্ডিট, রেজিস ডেব্রে, রুডি রুৎসে, এরা যারা ছাত্র আন্দোলনের নেতা ছিলেন এবং সেই সময় ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা, আমি জানি না কমরেডরা পড়েছেন কিনা, কিন্তু ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে এই সময় তো অবশ্য পাঠ্য হওয়া উচিত। রেজিস ডেব্রের একটা বই ছিল, এই ধারণাগুলোকে সেই সময় ছাত্র আন্দোলনের মধ্যে জনপ্রিয় করবার জন্য রেজিস ডেব্রে একটা বই লিখেছিলেন, রেভলিউশন ইন দ্য রেভলিউশন। এই নতুন ধারণাগুলো থেকে বিকৃতি তৈরি হলো যখন এরা বলতে শুরু করলেন যে পাওয়ার স্টুডেন্টস পাওয়ার, ছাত্ররাই মূল শক্তি, ছাত্ররাই সমাজ বদলে দেবে, সমাজ বদলের যে লড়াই তাতে অন্য কারোর প্রয়োজন নেই, ছাত্ররা এই লড়াইয়ে নেতৃত্ব দিয়ে গোটা সমাজ ব্যবস্থাটাকে বদলে দেবে। সেই সময় এসএফআই তৈরি হয়নি। আমাদের রাজ্যে বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশন নাম নিয়ে ছাত্র আন্দোলনের প্রগতিশীল ধারা সেই সময় কাজ করছে। আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এসএফআই তৈরি হওয়ার প্রাক মুহূর্তের সেই সময় 60-এর দশক, যখন এই ছাত্র শক্তির বিভ্রান্তিমূলক তত্ত্ব, যার মূল কথা যে সংগঠিত বামপন্থাকে আক্রমণ করো, সংগঠিত বামপন্থাকে আক্রমণ করবার যে ধারাবাহিকতা তখন শুরু হয়েছে, ছাত্র ফেডারেশনের, বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের যারা নেতা ছিলেন, বিমান বসু, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীরা, এরা সেই সময় আমাদের রাজ্যের ছাত্র আন্দোলন বা আমাদের রাজ্যের পরিধির বাইরের যে ছাত্র আন্দোলন, সেই সময় যে কথাটা নতুন করে উচ্চারিত হয়েছিল, নতুন করে ছাত্রদের মধ্যে আমাদের কথা বলবার জন্য আমাদের নেতৃত্ব সেই সময় এই ছাত্র শক্তির তত্ত্বের পরিবর্তে, ছাত্র শক্তির তত্ত্বকে বিরোধিতা করবার জন্য সাধারণ ছাত্রছাত্রীদের কাছে, সাধারণ ছাত্রছাত্রীদের ভাষায় পৌঁছাবার যে ধারাবাহিকতা ছিল, আজকে নতুন করে দাঁড়িয়ে কোথাও কোথাও বিভ্রান্তির মধ্যে আমাদের মনে হচ্ছে নতুন করে সেই চর্চাটা হওয়া প্রয়োজন। আমি পরবর্তীকালে যখন দুনিয়া জোড়া ছাত্র আন্দোলন সম্পর্কে দুটো চারটে কথা বলবো, সেই সময় কিভাবে এই যে নামগুলোর কথা আমি বলছিলাম, এই
যারা ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, মূলত ফ্রান্সের সরবন বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল। গোটা ফ্রান্স জুড়ে এবং তারপর ইউরোপের বিভিন্ন প্রান্তে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। সেই সময়ের ছাত্র আন্দোলন যে ভূমিকা পালন করেছিল বা যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো শুধরে নেওয়ার ক্ষেত্রে এই সময়ের আবার ইউরোপের মাটিতে যে ছাত্র আন্দোলন হচ্ছে তার কি ভূমিকা, সে বিষয়ে আমি নিশ্চিতভাবে পরবর্তীকালে আসব। কিন্তু যে কথাটা আমি শুধু বলতে চাই যে সেই সময় আমাদের নেতারা যে কথা উচ্চারণ করেছিলেন, কথাগুলো অমোঘ, সে কথার কোনো পরিবর্তন হয়নি। দ্ব্যর্থহীনভাবে সেদিনের বঙ্গীয় ছাত্র ফেডারেশন উচ্চারণ করেছিল যে as the students are not directly related with the bourgeois landlord production system, students by themselves cannot constitute a class force for social and economic transformation. বুর্জোয়া ল্যান্ডলর্ড যে ব্যবস্থা, জমিদারি ব্যবস্থা, এই ব্যবস্থার সঙ্গে জমির যে সম্পর্ক, এই সম্পর্কগুলোর সঙ্গে যেহেতু ছাত্রদের সরাসরি কোনো সম্পর্ক নেই, ছাত্রদের নির্দিষ্ট কোনো শ্রেণী নেই, আলাদা আলাদা অংশ থেকে ছাত্ররা আসে এবং স্বাভাবিকভাবে এই সম্পর্ক সরাসরি না থাকার জন্য ছাত্ররা কখনোই শ্রেণী বদলে সমাজ বদলের যে লড়াই, সেই লড়াইয়ের মূল শক্তি, চালিকা শক্তি হতে পারে না। বাট definitely the students movement can work as a catalyst in either retarding or advancing the passages and the development of student movement. ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্টভাবে মানুষের আন্দোলনকে, শ্রেণী আন্দোলনকে, শ্রমিক শ্রেণীর আন্দোলনকে ছাত্র আন্দোলন নির্দিষ্টভাবে একটা ভূমিকা পালন করতে পারে, যা পৃথিবী জুড়ে প্রমাণিত হয়েছে। এখন আজকে দাঁড়িয়ে আমাদের দেশে যে নকশালপন্থী ছাত্র সংগঠনগুলোকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হয়, সেই নকশালপন্থী ছাত্র সংগঠনগুলো গত 10-15 বছরে যদি তাদের কর্মধারার দিকে দেখা যায়, তাহলে একমাত্র কাজ হচ্ছে সংগঠিত বামপন্থাকে আক্রমণ করা। আমাদের দেশের নকশালপন্থী ছাত্র আন্দোলনগুলোর তথাকথিত সব থেকে বড় শক্তি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সংক্ষেপে যাকে আইসা বলে। আপনারা যদি আইসার কাজকর্মের দিকে লক্ষ্য রাখেন, দেখতে পাবেন গত 2 বছর ধরে ধরুন আমাদের রাজ্যের মাটিতে বামপন্থী সরকার পরিবর্তন হওয়ার সময়টা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে আইসার একমাত্র কাজ হচ্ছে গোটা দেশের যেখানে পকেটে মাইক্রোস্কোপ দিয়ে আইসাকে খুঁজতে হয়, সিঙ্গুর এবং নন্দীগ্রামের বিরোধিতা করা। আইসার যে কোনো ধরনের কর্মসূচিটা শুরু হচ্ছে সিঙ্গুর এবং নন্দীগ্রামকে বিরোধিতা করা। এখন আমরা যারা ছাত্র আন্দোলন করি, আমরা এই বিষয়ে বিভিন্ন জায়গায় যেখানে আইসার সঙ্গে লড়বার সুযোগ থাকে, আমরা যে কথাটা বারবার উচ্চারণ করেছি, এখানে উচ্চারিত হওয়া প্রয়োজন যে সিঙ্গুর নন্দীগ্রাম সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই আলোচনা করতে হবে, চর্চা করতে হবে। কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম বিরোধিতা করবার নামে, বামপন্থাকে, সংগঠিত বামপন্থাকে বিরোধিতা করবার নামে এরা শাসক শ্রেণীর হাতিয়ার হিসেবেই কাজ করছে। কেননা কোথাও এই আলোচনা করতে গিয়ে এই সিঙ্গুর নন্দীগ্রাম যখন বিরোধিতা করছে, তখন কোথাও একবার উচ্চারিত হচ্ছে না যে পশ্চিমবঙ্গে গত 1 বছরে মমতা ব্যানার্জির সরকারের নেতৃত্বে বামপন্থী ফ্রন্ট সরকারের আমলের যে ভূমি সংস্কারের প্রক্রিয়া ছিল, সেই গোটা প্রক্রিয়াটাকে ধ্বংস করে দেওয়ার যে পরিকাঠামো ওরা তৈরি করেছে, যে ব্লুপ্রিন্ট ওরা তৈরি করেছে, কৃষকদের ওপর যে আক্রমণ সংগঠিত হচ্ছে, কোন জায়গাতেই সেগুলো সম্পর্কে তার বিরোধিতা করা হচ্ছে না। কেননা শাসক শ্রেণীর কোন ধরনের নীতির বিরোধিতা এই নকশালপন্থী ছাত্র সংগঠনগুলো করে না। উল্টে শুধুমাত্র সংগঠিত বাম শক্তি, সংগঠিত বামপন্থাকে আক্রমণ করবার একটা এজেন্ডা নিয়ে এই শাসক শ্রেণীর নির্দিষ্ট হাতিয়ার হিসেবে এরা কাজ করে। এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে হলেও এটা সত্যি যে আমাদের মধ্যেও কিছু কর্মী যারা এই একই ধরনের বিভ্রান্তি তাদের এই সময়কালে গ্রাস করেছে এবং নতুন করে এই ধরনের কথা শোনা যাচ্ছে যে ছাত্রদের কাজ কোনো একটা ক্যাম্পাসের মধ্যে 21 শতকের সমাজতন্ত্র তৈরি করা। স্বাভাবিকভাবে এই ধরনের খুব ছোটখাটো বিভ্রান্তি যখন তৈরি হয়েছে, আমি যে কারণে এই মূল কথাগুলো, যে কথার ভিত্তিতে যে আমাদের ছাত্র আন্দোলন এদেশের সব থেকে বড় যে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উপাদান যা ভারতের ছাত্র ফেডারেশনের মধ্যে রয়েছে, সেই উপাদানের মূল রাজনীতির কথাটা নতুন করে আমাদের সম্মেলনগুলোতে চর্চা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই সময়কালে দাঁড়িয়ে এই যখন একটা গোটা প্রক্রিয়া চলছে যে রাজনীতিকে, গণতন্ত্রকে আক্রমণ করো, ভারতবর্ষের একটা বড় কাগজ হিন্দুস্তান টাইমস কটা দিন আগে মালয়েশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদকে ভারতবর্ষে উড়িয়ে আনলো। মাহাথির মোহাম্মদ দিল্লিতে একটা সেমিনারে বক্তৃতা করছেন ভারতবর্ষের গণতন্ত্রের ওপর। যে লোকটা মালয়েশিয়ায় 15 বছর রাষ্ট্রপতি থাকার সময় গোটা গণতন্ত্রের গলা টিপে ধরেছে এবং
আমেরিকা নির্দেশিত অর্থনৈতিক নীতিগুলো যখন আমাদের দেশে কায়েম হলো, তার অন্যতম প্রধান কেন্দ্র ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এশিয়ান টাইগার্স, ব্যাঘ্র অর্থনীতি, টাইগার ইকোনমি। সেই ইকোনমি যখন মাথা তুলছে, সেই ইকোনমির অন্যতম প্রবক্তা ছিলেন ইকোনমিক হিটম্যান যাকে বলে আমেরিকা নিযুক্ত ইকোনমিক হিটম্যান এই মহাথির মোহাম্মদ। তা ভদ্রলোকের 15 বছরের জমানায় মালয়েশিয়া প্রায় দেউলিয়া হয়ে গেছে, ব্যাঘ্র অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, গণতন্ত্রের কোনো বিষয়ই ছিল না। ভদ্রলোক ভারতবর্ষের রাজধানীতে এসে বক্তৃতা করছেন যে ভারতবর্ষের উন্নতি আটকে আছে কারণ ভারতবর্ষে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে বলে। এই গণতান্ত্রিক ব্যবস্থা বন্ধ করে দিয়ে যদি একটা ডিক্টেটোরিয়াল ব্যবস্থা কায়েম করা যায়, তাহলে ভারতবর্ষের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। নয়া দিল্লিতে বসে এই মাস কয়েক আগে মহাথির মোহাম্মদ বানিয়ে দিয়ে গেলেন। এখন মহাথির মোহাম্মদ শুধুমাত্র একজন ব্যক্তি নন যিনি একটা কথা বলছেন, এগুলো ধারণা, যে ধারণাগুলো প্রচারিত হচ্ছে। ইতালিতে পালাবদল ঘটেছে এই সময়কালে। ইতালির যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি আর প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আর প্রধানমন্ত্রী নন। ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানের দীর্ঘদিনের প্রেসিডেন্ট সিলভিও বার্লুসকোনি, তিনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিন। তা ভদ্রলোককে সরে যেতে হয়েছে একটা কেলেঙ্কারিকে কেন্দ্র করে। নতুন একজন তারই দলের প্রধানমন্ত্রী হয়েছেন মারিও মন্টি। এটা যতটা না খবর তৈরি করেছে, তার থেকে বেশি খবর তৈরি করেছে মারিও মন্টির মন্ত্রিসভা তৈরি করা। প্রধানমন্ত্রী হয়ে 30 জন লোককে নিয়ে তিনি মন্ত্রিসভা তৈরি করেছেন। মন্ত্রিসভার লিস্ট যখন সাংবাদিকদের সামনে দেয়া হচ্ছে, সাংবাদিকরা হতচকিত যে 30 জনের এই জাম্য মন্ত্রিসভা মারিও মন্টিকে বাদ দিয়ে তাতে একজনও রাজনীতিবিদ নেই। খেলোয়াড় আছেন, সিনেমা আর্টিস্ট আছেন, অন্যান্য অংশের লোকেরা আছেন, কিন্তু রাজনীতি করেন এমন কোন লোক নেই। এবং প্রত্যেককেই নির্বাচনে জিততে হবে কারণ তারা সবাই হঠাৎ করে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। তা মারিও মন্টিকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি এরকম একটা মন্ত্রিসভা কেন তৈরি করলেন, দীর্ঘদিনের পুরনো একজন রাজনীতিবিদ, দক্ষিণপন্থী রাজনৈতিক দলের নেতা মারিও মন্টি, তিনি উত্তর দিচ্ছেন যে রাজনীতিটা পচে গেছে। রাজনীতিটা পচে গেছে বলে রাজনীতির লোকেদের আর আমি রাখতে চাই না মন্ত্রিসভায়। সমাজের যারা ফ্রেশ ক্রিম রয়েছেন তাদের যদি মন্ত্রিসভায় নিয়ে আসা যায় তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না। এই ধারণাটাকে সামনে রেখে 30 জন অরাজনৈতিক ব্যক্তিত্বকে দিয়ে একটা জাম্বো মন্ত্রিসভা তৈরি হয়েছে। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হবে কয়েকদিনের মধ্যে। সেখানে অন্যতম পদপ্রার্থী হিসেবে একজনের নাম উঠে এসছে, সারা পালিন ভদ্রমহিলা। তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমেরিকার একটা মিডিয়ার বড় অংশ বলছে এটা একটা চমৎকার ব্যবস্থা। ভদ্রমহিলা রাজনীতি যেহেতু করেন না, ভদ্রমহিলার মধ্যে কোনো কলুষতা নেই, কোনো ক্লেদ নেই, কোনো গ্লানি নেই, স্বাভাবিকভাবে তিনি একদম স্বচ্ছ। এবং রাজনীতির লোকে যারা করে, এই রাজনীতিকদের মানুষ প্রত্যাখ্যান করতে চাইছে, তাই এরকম একজন অরাজনৈতিক ব্যক্তিত্বের হাতে যদি দেশ চালাবার ভার দেওয়া যায় তাহলে মানুষ নিশ্চিন্ত হবে। আসলে এই নয়া দিল্লিতে মহাথির মোহাম্মদ যা বললেন, ইতালির মাটিতে মারিও মন্টি যা করলেন, বা আমেরিকায় সারা পালিন যা বলছেন, তার সঙ্গে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি যা করছেন তার সঙ্গে খুব একটা বিরোধ নেই। একটা লিঙ্ক রয়েছে, অদৃশ্য লিঙ্ক, যে রাজনীতি যারা করে তারা খারাপ, রাজনীতি গোটা বিষয়টাই খারাপ, গোটা ব্যবস্থাটাই খারাপ। স্বাভাবিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত লোকেদের বাদ দিয়ে দিতে পারলে গোটা ব্যবস্থাটা শুধরে দেওয়া যাবে, এরকম একটা ধারণা স্বাভাবিকভাবে প্রচার করবার চেষ্টা হচ্ছে। এরকম একটা ধারণাকে মানুষের মধ্যে চ্যাম্পিয়ন করবার একটা প্রচেষ্টা চলছে। এখন এই সময়কালে দাঁড়িয়ে আপনারা নিশ্চিতভাবে ওয়াকিবহাল আছেন যে গোটা দুনিয়া জুড়ে যে অর্থনৈতিক সংকট মানুষের জীবনকে যা দুর্বিষহ করেছে, সেই সংকটের হাত ধরে মানুষ রিঅ্যাক্ট করতে শুরু করেছেন, মানুষ রাস্তায় নামছেন। আমেরিকায় গত 60-70 বছরে যা হয়নি, অর্থনৈতিক দাবি দাবার ভিত্তিতে মানুষকে রাস্তায় নামতে দেখা গেছে। এখন অনেকে, আমাদের ছাত্র কমরেডরা অনেকে প্রশ্ন করেন যে আমাদের দেশে এটা কেন হচ্ছে না। এখন আমাদের দেশে এটা কেন হচ্ছে না, আর বিশেষ করে ইউরোপের দেশগুলিতে, উন্নত ধনতান্ত্রিক দেশগুলিতে কেন এগুলো ঘটছে, সেটা দেখতে গেলে, সেটা বুঝতে গেলে গোটা ঘটনাটার দিকে নজর দিতে হবে। ইউরোপের মাটিতে, বিশেষত উন্নত ধনতান্ত্রিক দেশগুলিতে, মার্ক্সকে চ্যালেঞ্জ করবার জন্য, মার্ক্সবাদ বা সমাজতান্ত্রিক যে ব্যবস্থা সেই সময় পৃথিবীতে কায়েম ছিল, বিশেষত সোভিয়েত ইউনিয়নে, পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলিতে, সেই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবার জন্য এই মেনার্ড কেন্স নামের যে অর্থনীতিবিদের ধারণা অনুযায়ী কেন্সীয় অর্থনীতি, কল্যাণমূলক অর্থনীতি, ওয়েলফেয়ার ইকোনমিক্স এর জন্ম দেওয়া হয়েছিল। তার হাতেই উন্নত ধনতান্ত্রিক দেশগুলিতে বিভিন্ন ধরনের ভাতা প্রণয়ন করা হয়েছিল। 18 বছর বয়স হয়ে গেলে কোন ছেলে বা মেয়ে যদি চাকরি না পায়, তার জন্য সরকার বেকার ভাতা দিত।
এখন এরকম ঘটনা ঘটে, সে বেকার ভাতা নিয়ে বহু ছেলে মেয়ে সেই দেশে না থেকে হয়তো পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়তেন, ঘুরে টুরে আবার দেশে ফিরে যেতেন একটা ভালো অ্যামাউন্টের বেকার ভাতা। এবং এমন একটা দেশে যদি চলে আসা যেত তাহলে আরো সুবিধা হতো, যেখানে টাকার সেখানকার মুদ্রা সেই দেশের মুদ্রার থেকে কম শক্তিশালী, তাহলে দেশে যে টাকা পাওয়া যাচ্ছে অন্য দেশে গেলে যেখানে মুদ্রা কম শক্তিশালী টাকাটা পরিমাণটা বেড়ে যেত, জীবন ধারণ সুবিধা হতো। এখন দীর্ঘদিন ধরে এই কেন্দ্রীয় অর্থনীতি চলেছে, এই ব্যবস্থাটা এই সরকারগুলো করেছে, বিভিন্ন ধরনের ভাতা দিয়েছে। শিক্ষাক্ষেত্রে যারা পড়াশোনা করতে গেছে, শিক্ষাক্ষেত্রে যে ছাত্রছাত্রীরা, তাদের জন্য সরকার একটা ভালো রকমের ভর্তুকি দিয়েছে, অল্প পয়সায় পড়াশোনা করা গেছে। এখন এই যে অর্থনৈতিক সংকট, যা নাকি গ্রেট ডিপ্রেশন 30-এর দশকেও তার থেকেও ডিপার, সেই অর্থনৈতিক সংকটে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে বিভিন্ন ধরনের পুরনো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যখন দেউলিয়া হয়ে যাচ্ছে, সেই অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বাঁচাবার জন্য সরকার আম আদমির টাকা খরচ করতে শুরু করলো, ইংরেজিতে যাকে বলে বেল আউট। এই কোম্পানিগুলোকে বেল আউট করবার জন্য যখন সাধারণ মানুষের টাকা খরচা করা হচ্ছে, এখন টাকাটা তো নির্দিষ্ট, এই টাকাটা যে মুহূর্তে খরচা করা শুরু হলো, এই বিভিন্ন যে ভাতাগুলো দেয়া হতো সেই ভাতাগুলোতে পয়সা কমতে শুরু করলো। যিনি যত টাকা বেকার ভাতা পেতেন, মাসে 100 টাকা বেকার ভাতা পেলে হঠাৎ করে দেখছেন একদিন সকালবেলা 50 টাকা বেকার ভাতা কমে গেছে, সরকার 50 টাকা দিচ্ছে, পরের মাসে গিয়ে দেখছেন 25 টাকা দিচ্ছে। এখন এই ধরনের ঘটনা যা সরাসরি মানুষকে অর্থনৈতিকভাবে আক্রান্ত করতে শুরু করলো, প্রধানত ইউরোপ জুড়ে বিরাট অংশের মানুষকে রাস্তায় এনে নামিয়েছে। একই দিনে পৃথিবীর 51টা দেশের 82টা শহরে এই ব্যবস্থার বিরুদ্ধে, ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে, এই যে আমরা 99%, ওরা 1%, এই যে একটা জনপ্রিয় স্লোগান গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে, এই অকুপাই ওয়াল স্ট্রিট, যদিও সংগঠিত ভাবে কোনো রাজনৈতিক দলের পেছনে নেই, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে যে একটা বিরাট অংশের মানুষ এতে অংশগ্রহণ করছেন, তার প্রধানতম কারণ তাদের জীবন জীবিকা সরাসরি আক্রান্ত হয়েছে। যিনি বার্ধক্য ভাতা পেতেন একটা বড় অংশের টাকা, তিনি টাকা না পেয়ে আক্রান্ত হয়েছেন। যে ছেলেটা বা মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে সামান্য টাকায় পড়াশোনা করত, যে মুহূর্তে ভর্তুকি দেওয়া বন্ধ হয়েছে, তাকে তার ফি বেড়ে গেছে, টাকা দিতে হচ্ছে পকেট থেকে। স্বাভাবিকভাবে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতি বিরাট অংশের মানুষকে আক্রান্ত করেছে, মানুষ রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। এখন এইরকম একটা প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে ব্যাপক আকারের আন্দোলন হচ্ছে, এবং বিশেষত সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গোটা ইউরোপ জুড়ে, ফ্রান্স দিয়েই শুরু হয়েছে, একটার পর একটা দেশে দুর্বার ছাত্র আন্দোলন এই সময় সংগঠিত হয়েছে। এবং এটা বড় অংশের ছাত্রছাত্রীরা, কারণ একটার পর একটা দেশ যখন সিদ্ধান্ত ঘোষণা করছে, ইউনিভার্সিটিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সরকার যে ভর্তুকি দিত সেই টাকা চলে গেছে কর্পোরেট কোম্পানিকে বাঁচাবার জন্য, চলে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ফি বৃদ্ধি হয়েছে 2000 গুণ। ফ্রান্সের 84-85টা বিশ্ববিদ্যালয়ে ফ্রান্সের সরকার 2000 গুণ ফি বৃদ্ধির সিদ্ধান্ত করেছেন। বিপুল অংশের ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছে, এবং সমস্ত দেশগুলিতে, ইউরোপের যে উন্নত ধনতান্ত্রিক দেশগুলিতে একই ধরনের ব্যবস্থা ছিল, যে ব্যবস্থা আক্রান্ত হয়েছে। এই গোটা দেশগুলিতে ছাত্র আন্দোলন হচ্ছে, এরকম ছবি আমাদের সঙ্গে যাদের সেই সব দেশের ছাত্র আন্দোলনের নেতাদের যোগাযোগ আছে, যখন ছবিপত্র আমরা দেখছি যে দুর্বার আন্দোলন। ইতালির অ্যাম্ফি থিয়েটারের সামনে, রোমান অ্যাম্ফি থিয়েটার, সেই ইতালির অ্যাম্ফি থিয়েটারের সামনে লাখো ছেলে মেয়ে রোমের রাস্তা দখল করেছে। স্টালিন স্টুডেন্ট অর্গানাইজেশন, ইটালির এই মুহূর্তের সব থেকে শক্তিশালী বামপন্থী ছাত্র সংগঠন, তারা গোটা ঘটনাটায় নেতৃত্ব দিচ্ছে। রোমের সেই পুরনো বাড়িগুলো, রোমান সভ্যতার সেই বাড়িগুলোর দেওয়াল ভরে গেছে, ওখানে আমাদের মতো দেয়াল লেখার কালচার নেই, স্প্রে করে দেয়াল লেখা হয়। সেই স্প্রে করে গোটা রোম শহরের যেদিকে তাকানো যাচ্ছে, রাস্তার মধ্যে লেখা রয়েছে নো ইফস, নো বাটস, নো এডুকেশন কাটস। আমরা কোনো কথা শুনতে চাই না, আমাদের শিক্ষায় ভর্তুকি কমানো চলবে না। এই একটার পর একটা দেশে যে দুর্বার ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে এই সময়কালে, সেই ছাত্র আন্দোলনের, সেটা তো গুরুত্বপূর্ণ, আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেই ছাত্র আন্দোলনের নেতারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন, একটা বামপন্থী কোঅর্ডিনেশন তৈরি হয়েছে গোটা ইউরোপ জুড়ে এই আন্দোলন গড়ে তোলবার জন্য, এবং এরা ঘোষণা করেছেন যে ভুল 60-এর দশকের ছাত্র আন্দোলন করেছিল ইউরোপের মাটিতে, এ ভুল এই সময়ের ছাত্র আন্দোলন করছেন না। ফ্রান্সের 80-82টা 84-85টা বিশ্ববিদ্যালয় 2000 গুণ ফি বেড়েছে, ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে স্ট্রাইক ডেকেছে, দিনের পর দিন বিশ্ববিদ্যালয় বন্ধ। কদিন আগে যে লোকটা ক্ষমতা থেকে চলে গেল, নিকোলাস সার্কোজি, মিলিটারি নামাবার সিদ্ধান্ত নিয়েছে স্ট্রাইক ভাঙবার জন্য। ছাত্র আন্দোলন অনুভব করেছে যে
এই আন্দোলন যদি সাধারণ মানুষের আন্দোলনে পরিণত না হয় তাহলে এই আন্দোলনকে বাঁচানো যাবে না। ফ্রান্সের ছাত্র আন্দোলন মূলত কমিউনিস্ট ওখানে কমিউনিস্ট নামে ছাত্র আন্দোলনগুলো ফাংশন করে, কমিউনিস্ট স্টুডেন্ট লীগ অফ ফ্রান্স, তারা সে দেশের শ্রমিক শ্রেণীর কাছে আহ্বান জানিয়েছে যে আমরা আক্রান্ত শ্রমিক শ্রেণী আমাদের পাশে না দাঁড়ালে এই আন্দোলনে আমরা জিততে পারবো না। ফ্রান্সের শ্রমিক শ্রেণী তৎক্ষণাৎ জবাব দিয়েছে। 7 দিন ধরে, পরপর 7 দিন গোটা ফ্রান্স এই যে ছাত্র আন্দোলন 84-85টা বিশ্ববিদ্যালয়, এই ছাত্র আন্দোলনকে সহমর্মিতা জানিয়ে, এই ছাত্র আন্দোলনের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে ফ্রান্সের শ্রমিক শ্রেণী ঘোষণা করলো যে পরপর 7 দিন 7টা সেক্টরে ধর্মঘট হবে। শুরু হলো রেল ধর্মঘট দিয়ে প্রথম দিন, তারপরে বিমান ধর্মঘট ঘটলো, তারপরের দিন গোটা ফ্রান্স জুড়ে টেলিফোন পরিষেবা বিপর্যস্ত হলো, তারপরের দিন মেট্রো রেলের ধর্মঘট হলো, তারপরের দিন বাসের ধর্মঘট হলো, তারপর ডাক্তার শ্রমিকদের ধর্মঘট হলো। 7 দিনের আগেই গোটা ফ্রান্স যখন শ্রমিক শ্রেণী এই ছাত্রদের সমর্থনে অচল করে দিয়েছে, নিকোলাস সার্কোজি কদিন আগেও, যিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ছিলেন, যদিও নির্বাচনে ফ্রান্সের মানুষ তাকে ছুড়ে ফেলেছেন, নিকোলাস সার্কোজি এই কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য হলেন। এখন আমি এই কথাটা এই কারণে উচ্চারণ করতে চাইছি, আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে সেই পুরনো ভুল এই মুহূর্তে দাঁড়িয়ে যে কনসলিডেশন তৈরি হয়েছে, যে বামপন্থী সংগঠনগুলো একত্রে কাজ করার চেষ্টা করছে, নতুন করে সোভিয়েত ভেঙে যাওয়ার আগে পর্যন্ত যে আন্তর্জাতিক ফোরাম ছিল, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস। তোমার হয়ে গেছে কথা বলা? বহুক্ষণ থেকে ভাই বলছো, সামনে বসে আছো তো ভীষণ অসুবিধা হচ্ছে, তুমি বাইরে চলে যাও, আমি তারপর বলতে শুরু করি। বহুক্ষণ ধরে তোমায় দেখছি তুমি ঘুরে গল্প করছো, হয় পেছনে গিয়ে বসো, নয় যার সঙ্গে গল্প করছো তাকে নিয়ে বাইরে যাও, একদম সামনে তো অসুবিধা হচ্ছে ভীষণ। এখন স্বাভাবিকভাবে এই সোভিয়েত ভেঙে যাওয়ার পর যে আন্তর্জাতিক ছাত্র সংগঠন ছিল ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস, আইইউএস, সেই আইইউএস কে নতুন করে গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন এগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তের উপাদান। আফ্রিকার দেশে আপনি যদি আফ্রিকার ম্যাপের দিকে তাকান, গোটা পৃথিবীর সঙ্গে আফ্রিকার ম্যাপের একটা ফারাক রয়েছে। গোটা পৃথিবীর বাকি সমস্ত মহাদেশের সঙ্গে আফ্রিকার ম্যাপ মেলে না, কারণ আফ্রিকার ম্যাপটা ভালো করে দেখলে, খুব খুঁটিয়ে যদি কেউ দেখে, সে দেখতে পাবে যে আফ্রিকার ম্যাপটা স্কেল দিয়ে দেশগুলো ভাগ করা রয়েছে। একটা দেশ, সে দেশের সীমানা লম্বা একটা দাগ টানা রয়েছে, একদম স্কেল দিয়ে নিখুঁত একটা দাগ। এর কারণ হচ্ছে আফ্রিকার যে প্রাকৃতিক সম্পদ, বাইরে থেকে যারা গেছিলেন নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন। দেশ আফ্রিকার, দেশের নাম কঙ্গো, 3 ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ বেলজিয়ানের সাম্রাজ্যবাদীরা দখল করেছেন, দেশের নাম হলো বেলজিয়ান কঙ্গো। এক ভাগ হল্যান্ডের সাম্রাজ্যবাদীরা দখল করেছে, দেশের নাম হলো ডাচ কঙ্গো। আরেক ভাগ ইংরেজরা দখল করেছে, দেশের নাম হলো ব্রিটিশ কঙ্গো। স্কেল দিয়ে মানচিত্র তৈরি হল। এখন এই যে ইতিহাস, সেই ইতিহাসে নেলসন ম্যান্ডেলার জীবনী যিনি লিখেছেন, বিখ্যাত আফ্রিকান ইতিহাসবিদ চিনুয়া অ্যাচিবি, এই চিনুয়া অ্যাচিবি সাম্প্রতিক সময়ে একটা চমৎকার কথা বলেছেন, খুবই চমৎকার কথা। এই গোটা ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে, কালো মানুষদের ওপর এই আধিপত্যবাদের যে প্রভাব, সেই প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে চিনুয়া অ্যাচিবি বলছেন, until the lions have their own historians, the history of the hunt will always glorify the hunter. Until the lions have their own historians, the history of the hunt will always glorify the hunter. যতক্ষণ না পর্যন্ত সিংহদের ইতিহাস লেখবার জন্য ইতিহাসবিদ থাকবে, ততক্ষণ পর্যন্ত যে ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসে সিংহরা সবসময় ভিলেন থাকবে, হিরো হবে শিকারীরাই। কারণ ইতিহাস যিনি লিখছেন তিনি শিকারীদের ইতিহাসবিদ। তাই যতক্ষণ না সিংহদের ইতিহাসবিদ পৃথিবীর মাটিতে তৈরি হবে, সমস্ত শিকারের গল্পে শিকারী হিরো হবে, সিংহ ভিলেন হবে। এখন এই চমৎকার কথাটা নতুন করে পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে। এই যে আন্দোলনগুলো তৈরি হচ্ছে, এবং আমরা যারা ছাত্র আন্দোলন করি, চিনুয়া অ্যাচিবির কথাটা যদি ধার করতে হয়, যে আমাদের সংগঠনের ক্ষেত্রে চিনুয়া অ্যাচিবি যেমন বলছেন যে সিংহদের নিজেদের ইতিহাসবিদ দরকার, সিংহদের কাছে তাদের ইতিহাসবিদ না থাকলে কোনো অবস্থায় সিংহদের কথা মানুষের কাছে পৌঁছবে না, সবসময় শিকারীরাই হিরো হবে। তেমনি যদি আমাদের সংগঠনের দিকে আমরা তাকাই, তাহলে হচ্ছে আমাদের সংগঠন, এই যে রাজনীতির কথা আমরা বলছি, এতক্ষণ ধরে যে রাজনীতির কথাগুলো বলছি, সেই রাজনীতির কথাগুলোকে সাধারণ ছেলে মেয়েদের কাছে পৌঁছাবার জন্য যে ইতিহাসবিদের প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের সংগঠন। কারণ এখানে যারা উপস্থিত রয়েছেন, উত্তর 24 পরগনা এত বড় জেলা, সেই উত্তর 24 পরগনা জেলার
সব থেকে গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠকরা এখানে উপস্থিত রয়েছেন, যারা হাজারো আক্রমণের মধ্যে দাঁড়িয়ে, শারীরিক আক্রমণ, মস্তিষ্কে আক্রমণ, তার মধ্যে দাঁড়িয়েও যে কমরেডরা এসএফআই ছেড়ে যাননি, এসএফআই করছেন, এসএফআই এর কথা সাধারণ ছেলে মেয়েদের কাছে পৌঁছাবার চেষ্টা করছেন, এই যারা এখানে উপস্থিত রয়েছেন, এই কাজটাকে যদি একদম উত্তর 24 পরগনার কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়ের শেষ বেঞ্চের শেষ ছেলেটা বা মেয়েটা পর্যন্ত পৌঁছে দিতে হয়, তাহলে সংগঠন ছাড়া অন্য কোন ধরনের উপায় আমাদের কাছে নেই যে এই কাজগুলো সাংগঠনিক যে আমাদের প্রক্রিয়া। লেনিন বলতেন সংগঠন প্রথম, সংগঠন দ্বিতীয়, সংগঠন তৃতীয়, বা সংগঠন শেষ, অর্গানাইজেশন ফার্স্ট, অর্গানাইজেশন সেকেন্ড, অর্গানাইজেশন লাস্ট। এই যে লেনিনীয় ধারণা, এই লেনিনীয় ধারণা, সেই ধারণাকে সাংগঠনিক ভাবে রূপান্তরিত করা ছাড়া কোনো সুযোগ নেই। আমার অনুজ প্রতিম কমরেড, আপনাদের জেলার সম্পাদক, শুভ একটা কথা বলে বক্তৃতায়, এবং বক্তৃতায় আমরা যেহেতু নানান ধরনের কথা বলি, বা যখন অন্য কোনো কমরেড বলে সেটা শুনি, ওই সময়কালে দাঁড়িয়ে আমাদের খুব আকৃষ্ট করেছে কথাটা। আমাদের গোটা রাজ্যের ছাত্র আন্দোলনে আমরা ওর কাছ থেকে, ওর বক্তৃতা শুনে এই ধারণাটা গোটা দেশের ছাত্র আন্দোলনে ব্যবহার করছে। ও বলে, আপনারা আমার থেকে বেশি শোনেন, আমি 1-2বার শুনেছি, এই যে ব্ল্যাক বডির কথা, এই সংগঠনে আমরা যখন এই চর্চা করছি, যে আমি যদিও বিজ্ঞানের ছাত্র নই, ও হয়তো যখন প্লেস করবে আমার থেকে আরো ভালো বলতে পারবে, যে এই যে ব্ল্যাক বডি ফিজিক্সে এমন একটা জিনিস যা শুধু অ্যাবজর্ব করতে পারে, যা রেডিয়েট করতে পারে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সংগঠনেও এই ব্ল্যাক বডিদের কোনো জায়গা নেই, যারা শুধু গ্রহণ করতে পারবে কিন্তু কিছু দিতে পারবে না। কেননা এই যে 365 দিনের সংগঠনের কথা আমরা বলছি, এই নতুন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ধরনের এক্সপ্রেশনের কথা বলছি, ফর্ম চেঞ্জ হয়ে গেছে, আক্রমণ যত ধারালো হচ্ছে, সেই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ যদি শানিত না করা যায়, তাহলে সে আক্রমণকে রোখা যাবে না, সে আক্রমণের চ্যালেঞ্জটা নেওয়া যাবে না। এবং এই চ্যালেঞ্জ নিতে গেলে সংগঠনে এই ব্ল্যাক বডিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে হবে, যারা অ্যাবজর্ব করতে পারে, রেডিয়েট করতে পারে না। বিশেষত একটা ছাত্র সংগঠন, এসএফআই এর মতো ছাত্র সংগঠন, এসএফআই এর মতো ছাত্র সংগঠনে এই সময়কালে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে রেডিয়েশনের। আমরা আমাদের কথা, আমি শুরুতে যে কথাগুলো বলছিলাম, এই মারিও বালোতেলি বা পিটার নরম্যানদের গল্প, এদের কাছে গোটা পৃথিবীর স্টেজ হাজির ছিল। আমরা যারা ছাত্র ফেডারেশন করি, আমাদের কথা নিজেদেরকেই বলতে হবে। কমরেড সুভাষ দ্বারা যে স্লোগান দিয়েছিলেন, সেই 60-এর দশকের ছাত্র আন্দোলনের স্লোগান, যে স্লোগান আজও প্রাসঙ্গিক, গোটা দেশের বিভিন্ন প্রান্তে যে স্লোগানের সফল প্রয়োগ রাজস্থান, হিমাচলের মতো রাজ্যে আমরা করতে পেরেছি। দুটো স্লোগান, যে 365 দিনের সংগঠন চাই, আর এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যে পরিস্থিতিতে আমাদের সংগঠন স্লোগান দেবে, ইচ ওয়ান রিচ ওয়ান টিচ ওয়ান। 60-এর দশকে বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশন যখন ছোট ছিল, সেই বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের কথা বলবার জন্য যখন আমাদের রাজ্যে অনেক মানুষ ছিলেন না, অনেক মিডিয়া ছিল না, এই কথা যখন নিজেদেরই বলতে হতো, এই অমোঘ স্লোগানের ফর্মুলা সেদিনের ছাত্র ফেডারেশন গ্রহণ করেছিল, যে একজনকে অন্য একজনের কাছে পৌঁছতে হবে, তাকে শিক্ষিত করে তুলতে হবে। আজকে দাঁড়িয়ে হিন্দি বলয়ের আমাদের সব থেকে দুটো গুরুত্বপূর্ণ রাজ্য, রাজস্থান এবং হিমাচল, এই 365 দিনের সংগঠন, গোটা আমাদের হিমাচল প্রদেশ বা রাজস্থানে, আমি গত মাসে ওদের রাজ্য কমিটির মিটিং করছিলাম রাজস্থানে, তা কমরেডরা আলোচনা করছেন যে গত বছর ছাত্র সংসদের নির্বাচনে গোটা রাজস্থান জুড়ে আমরা 1,10,000 ছেলে মেয়ের ভোট পেয়েছি। 1,10,000 ছাত্রছাত্রী এসএফআই কে ভোট দিয়েছে ছাত্র সংসদ নির্বাচনে। এসএফআই এর সদস্য হচ্ছে 70,000। তাহলে প্রধান আত্মসমালোচনা হচ্ছে মিটিং এ, যে তাহলে 1,10,000 যে ছেলে মেয়ে এসএফআই কে ভোট দিয়েছে, এনএসইউআই গোটা রাজ্যে ভোট পেয়েছে 92,000, এবিভিপি ভোট পেয়েছে 94,000, এসএফআই 1,10,000 ভোট পেয়েছে গোটা রাজ্যে। 50% বেশি কলেজে রাজস্থানে আমরা জিতেছি, কিন্তু আমাদের সদস্য সংখ্যা 70,000। এই আলোচনা যখন হচ্ছে, সমালোচনা হচ্ছে, আত্মসমালোচনা হচ্ছে, করতে গিয়ে কমরেডরা বলছেন যে আমাদের ন্যূনতম এই 1,10,000 সদস্য যারা আমাদের ভোট দিয়েছে, তাদের আমাদের সদস্যর আওতাভুক্ত করতে হবে। করতে গিয়ে পরিকল্পনা যখন হচ্ছে যে আমরা 365 দিনের জন্য প্রোগ্রাম ঠিক করব, আমার প্রথমে মনে হয়েছে কমরেডরা যখন প্রস্তাব দিচ্ছেন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, হবে না হয়তো। কিন্তু তারপর আমাদের রাজ্যের যারা নেতা রয়েছেন, তারা যখন সেক্রেটারিয়েট মিটিং এ গোটাটাকে চক করে আমায় দেখাচ্ছেন, একটা ক্যালেন্ডার নিয়ে এসছেন, যে গোটা 1 বছর ধরে মিটিং হচ্ছে যখন থেকে, তার পুরো ইয়ারের প্ল্যানিং হচ্ছে। ইয়ার প্ল্যানিং এ 365 দিনের কর্মসূচি যখন হাজির করেছে, ইউনিট কমিটি পর্যন্ত,
আমার প্রথমে নিজের সন্দেহ ছিল যেটা হবে না, করা যাবে না, কিন্তু কর্মসূচিটা দেখবার পর আমিও তখন আত্মবিশ্বাস পাচ্ছি যে না, যেভাবে গোটাটাকে সাজিয়েছে, সংগঠনটাকে যেভাবে চালাবার চেষ্টা করছে, এটাই 365 দিনের সংগঠন। এখন আমি একটা কথা এই সময়কালে খালি উল্লেখ করতে চাই আপনাদের সময় কাছে। আমাদের প্রাক্তন যারা নেতা ছিলেন তারা বলতেন যে ছোট একটা জায়গায় ছাত্র আন্দোলন করাতে গেলে, ছাত্র আন্দোলন করতে চাও, আমি যখন দিল্লিতে কাজ করতে গেছি আমায় বলছেন যে ওখানে ছাত্র আন্দোলন বিল্ড করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে, আমাদের সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক নেপালদেব ভট্টাচার্য তিনি আমায় বলছেন যে, আমি আমার সভাপতি দিল্লিতে আমাদের সঙ্গে একদিন আলোচনায় বলছেন যে আমরা সেই সময় ফর্মুলা নিয়েছিলাম, আমাদের প্রাক্তন নেতারা তারা এই ফর্মুলার কথা আমাদের বলেছিলেন যে ছোট জায়গায় যখন সংগঠন করাতে হবে তখন এমন কিছু করো যে যাতে পুলিশ পেটায়, পুলিশ পেটালে আপনা থেকে ছাত্র আন্দোলন তৈরি হয়ে যাবে। আমি সেদিন কথাটার মানে খুব ভালোভাবে বুঝিনি। তার পরবর্তীতে এই সময়কালে এই পালাবদলের পর আমাদের রাজ্যে যেমন পালাবদল হয়েছে তেমনি কেরালাতেও পালাবদল হয়েছে। তারপর আমি ওদের রাজ্য সম্পাদক মন্ডলীর একটা মিটিং এ ত্রিবান্দ্রমে উপস্থিত। রাজ্য সম্পাদক মন্ডলীর মিটিং এ সিদ্ধান্ত হচ্ছে যে বিভিন্ন ইস্যুটা নিয়ে আন্দোলন। সেক্রেটারিয়েট মিটিং এর সিদ্ধান্ত, পুলিশ যতক্ষণ না লাঠি চালাবে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে পুলিশ যাতে লাঠি চালায়। রাজ্য সম্পাদক মন্ডলী সিদ্ধান্ত গ্রহণ করছে যে যতক্ষণ না পর্যন্ত পুলিশ লাঠি চালাবে আমরা ওখান থেকে নড়বো না, আর এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে, এমন কেওস আমরা তৈরি করে দেবো যে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়। সরকার চলে গেছে তার দিন তিনেকের মাথায় সেক্রেটারিয়েট মিটিং। দুদিনের মধ্যে গোটা কেরালা জুড়ে আন্দোলন হলো এবং সর্বত্র পুলিশ শুধু লাঠি চালালো না, গ্রেনেড চালালো, জলকামান চালালো, একাধিক কমরেডকে মেরে হাসপাতালে ভর্তি করে দিল। 3 দিন আগে কংগ্রেসের নেতৃত্বাধীন একটা সরকার 4 দিন আগে, 5 দিন আগে, 1 সপ্তাহ আগে রাজ্যে জিতেছে। 1 সপ্তাহের মধ্যে গোটা রাজ্য জুড়ে 500-600 ছেলে মেয়ে হাসপাতালে শুয়ে আছে, কাগজে দেখা যাচ্ছে, টিভিতে দেখা যাচ্ছে। গোটা রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে কংগ্রেসের সরকার ভিলেনে পরিণত হলো। এসএফআই স্লোগান দিল, ডেমন্স রুল ইন গডস ওন কান্ট্রি। কেরালাকে বলে ওরা গডস ওন কান্ট্রি, এত সুন্দর, তাই বলছে দৈত্য রাজত্ব করছে, ডেমন্স রুল, দানব রাজত্ব করছে, রাক্ষসের রাজত্ব ভগবানের নিজের রাজ্যে। এই ঘটনার উল্লেখ আমি এই কারণে করছি যে আমার মনে হয়েছে সে মিটিং এ উপস্থিত থেকে যে এই মিলিটেন্সি, ইংরেজিতে যাকে মিলিটেন্সি বলে, এই গোটা প্রক্রিয়াটা মিলিটেন্সি। একটা রাজ্য সম্পাদক মন্ডলী সিদ্ধান্ত করছে পুলিশ লাঠি না চালানো পর্যন্ত আমরা নড়বো না ওখান থেকে, এমন পরিস্থিতি তৈরি করবো যে পুলিশ লাঠি চালায়। এই প্রসঙ্গে লাঠি চালানো মানে কি, পরবর্তীকালে যখন এই সাকসেসফুল আন্দোলন হয়েছে, গোটা রাজ্য জুড়ে উত্তুঙ্গ আন্দোলন চলছে। কদিন আগে এই 24 তারিখ থেকে কেরালার রাজ্য সম্মেলন হলো, 26 তারিখ থেকে, সেখানে আমি উপস্থিত ছিলাম ওদের রাজ্য সম্মেলনে। এই গোটা প্রক্রিয়ার কালমিনেশন হচ্ছে আপনাদের মঞ্চই কমরেড অনিশ রাজনের নামে, কেরালার স্বপন কোলে এবং অনিশ রাজন ওদের ইডুক্কি জেলার সহসভাপতি। এখন এই মিলিটেন্সি আমরা নতুন করে, আমরা কেন্দ্রীয় কমিটিতেও চর্চা করেছি এবং সম্মেলনেও চর্চা করব যে পরিবর্তিত পরিস্থিতিতে এই ধরনের মিলিটেন্ট স্টুডেন্ট মুভমেন্ট গড়ে না তোলা গেলে এই সমস্যা তৈরি হবে। রেসপন্স, আমরা কিভাবে রেসপন্স করব। বহু বছর আগে মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদবধ কাব্য লিখে একঘরে হয়ে গেছেন, সমাজে প্রায় একঘরে, সমাজে প্রচলিত ধারণা রাম হচ্ছে হিরো, রাম হিরো, সেখানে একজন রাক্ষসকে উনি মাথায় তুলেছেন, রাক্ষসের ছেলেকে নিয়ে তার নামে কাব্য লিখছেন। তা বন্ধুরা যখন গৌরদাস বসাকার, ভূদেব মুখোপাধ্যায় জিজ্ঞাসা করছে যে তুই কেন এরকম কাণ্ড করলি, এই কাণ্ডটা করবার ফলে দেখ সমাজে কত সমস্যা হচ্ছে, তোর এমনি সমস্যা, ধর্মান্তরিত হয়েছিস, আরো নানান ধরনের সমস্যা রয়েছে। মাইকেল উত্তর দিয়েছিলেন যে আমি কি করব, অনেক ভেবেও তো রামকে আমার হিরো বানাতে পারলাম না। আমি তো লিখতে শুরু করেছিলাম, সবাই ভেবেছিলাম যে রামকেই হিরো বানাতে হবে, কিন্তু তারপর দেখলাম রাম তো হিরো নয়। আমি যখনই চোখ বন্ধ করি রাম তো আমার কল্পনাকে নাড়া দেয় না, বলে তার প্রিয়তম 2 বন্ধু ভূদেব মুখার্জি এবং গৌরদাস বসাককে 2টো চিঠি লিখেছিলেন মাইকেল। যে চিঠিতে মাইকেল লিখেছিলেন, রাবণ ইজ আ গ্র্যান্ড ফেলো হু কিন্ডলস মাই ইমাজিনেশন। রাবণ এমন একজন চরিত্র যে আমার গোটা কল্পনাকে নাড়িয়ে দেয়। তা কল্পনাকে যে নাড়িয়ে দেয় সে আমার হিরো, যে কল্পনাকে নাড়াতে পারে না সে কি করে আমার হিরো হবে। তেমনি ছাত্র আন্দোলন এই মুহূর্তের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে
যে এমন ধরনের আন্দোলন সংগঠিত করতে হবে, আপনাদের নতুন জেলা কমিটি তৈরি হবে। আমাদের রাজ্যের ছাত্র আন্দোলনের সব থেকে প্রধান শক্তি উত্তর 24 পরগনা। সেই উত্তর 24 পরগনায় এমন ধরনের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে হবে যা গোটা জেলার ছাত্ররা ছাত্রীরা তাদের কল্পনাকে নাড়িয়ে দিতে পারে। যদি নাড়ানো যায়, স্বাভাবিকভাবে এ ছাত্র আন্দোলন যা শক্তিশালী, আক্রমণের মুখে দাঁড়িয়েও যা এই সময়কালে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। আর এই সমস্ত কিছু যা আমি বলছি, আমি শেষ করবো এবার, কিন্তু সমস্ত কিছুর মূলে যা কথা শুরু থেকে বলে চলেছি, এই কথার পেছনে তো একটা, এই কথাগুলো বলবার তো একটা ভিত্তি রয়েছে, যে ভিতের ওপর দাঁড়িয়ে কথাগুলো বলছে। এগুলো তো আমার কথা নয়, এসএফআই এর কথা। আমার আগে যারা নেতা ছিলেন তারা এই কথা বলেছেন, আমার পরে যারা নেতা থাকবেন তারা এই কথা বলবেন। কিন্তু নিশ্চিতভাবে যে ভিত্তিটা তৈরি হয়েছিল এই গোটা দুনিয়া জুড়ে, ইউরোপ জুড়ে, সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়, পূর্ব ইউরোপের একটার পর একটা দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়, ক্রেমলিনের মাথা থেকে লাল ঝান্ডা নেমে গেল, একটা গুলি খরচ করতে হলো না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যখন পৃথিবী জুড়ে। এবং ওই বুড়োকে কবরে পাঠিয়ে দেয়া গেছে, বুড়ো কবরে চলে গেছে, কবর থেকে বুড়ো আর ফিরবে না, এই কথা যখন পৃথিবীতে প্রচারিত হচ্ছে, ইংল্যান্ডের হাইগেট সিমেট্রি, যেখানে কার্ল মার্কসের মৃতদেহ, সে মৃতদেহ শায়িত রয়েছে, নতুন করে এ ধরনের কথাবার্তাগুলো এই সময়কালে তীব্র হলো দেশে দেশে। 90-এর দশকের 1990 সালের ওই সময়ে যখন সোভিয়েত ইউনিয়ন ভাঙলো, বার্লিনের দেওয়াল ভেঙে টুকরো টুকরো হলো, লোকে কোটি কোটি টাকা খরচ করলেন বার্লিনের দেওয়ালের একটা টুকরো শোকেসে সাজিয়ে রাখবেন বলে। পৃথিবীতে অকশন হলো বার্লিনের দেওয়ালের ছোট্ট আংটির মতো সাইজের একটা টুকরো, তাও কোটি ডলারে বিক্রি হচ্ছে, কারণ এটা সমাজতন্ত্রের লাশ, শোকেসে সাজিয়ে রাখা যাবে। এই যখন চলছে ঘটনা, সেই সময় বার্লিনের ভাঙা দেয়ালের ওপর একটা পা তুলে এককালের ছাত্র নেতা, এই 60-এর দশকের যে ছাত্র আন্দোলনের কথা আমি বলছিলাম, মাঝারি মাপের নেতা ছিলেন, তিনি বার্লিনের ভাঙা দেওয়ালের ওপর একটা পা তুলে ক্যামেরায় ছবি তুললেন, হাতে একটা বই নিয়ে। ফ্রান্সিস ফুকুয়ামা বই লিখেছেন, দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান, ইতিহাসের অবসান এবং শেষ মানুষ, যেখানে যে সমাজতান্ত্রিক ব্যবস্থার এই বিপর্যয়, এই বুড়ো লোকটা শুয়ে পড়েছে গিয়ে কবরে, আর কোনোদিন উঠবে না। হাইগেট সিমেট্রিতে সেই ছবি তুলছেন ফুকুয়ামা বার্লিনের ভাঙা দেওয়ালের ওপর দাঁড়িয়ে পা তুলে হেসে, আর সাংবাদিকদের বলছেন, আমি চাই বুড়ো ভদ্রলোকের ঘুমে যেন কোনো ব্যাঘাত না ঘটে, ভদ্রলোক যেন শান্তিতে হাইগেট সিমেট্রিতে ঘুমোতে পারেন। এ ঘটনা ঘটবার, এটা 90-এর ঘটনা। 2-3 বছরের মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি তখন জর্জ বুশ সিনিয়র, আমেরিকার গভর্নমেন্ট, আমেরিকার সরকার, তারা একটা সেমিনারের আয়োজন করলো, স্টেট অফ মার্কস অ্যান্ড মার্কসিজম আফটার দ্য কোল্যাপস অফ সোশ্যালিজম ইন সোভিয়েত ইউনিয়ন, কান্ট্রিজ অফ ইস্টার্ন ইউরোপ অ্যান্ড ডেমোক্রেটিক ইনসার্জেন্সিস ইন চায়না। সেই সেমিনারে জর্জ বুশের পাশে হাসি হাসি মুখে যিনি দাঁড়ালেন, তিনিও 60-এর দশকের তথাকথিত কমিউনিস্ট ছাত্র আন্দোলনের বড় নেতা ছিলেন। নাম তার জাক দেরিদা, উত্তর আধুনিকতার অন্যতম জনক। হাসি হাসি মুখে জাক দেরিদা বুশের হাতে প্রথম একটা বইয়ের কপি তুলে দিলেন, বইয়ের নাম মার্কসের ভূত, সেপ্টার অফ মার্কস। সেই বইয়ে ছত্রে ছত্রে পরতে পরতে মার্কসবাদকে আক্রমণ করলেন দেরিদা। মার্কস বলতেন, ইংরেজিতে যাকে বলে 3টে শব্দ, মার্কসবাদের 3টে অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। মার্কসবাদ যে কথা প্রচার করে, টোটালিটি, ইউনিটি, ইউনিভার্সালিজম। দেরিদা লিখলেন যেগুলো সব অচল, কবরে চলে গেছে মার্কসের সাথে। টোটালিটির বদলে তিনি বললেন ডিসকন্টিনিউটি, ইউনিটির বদলে তিনি বললেন র্যাপচার, আর ইউনিভার্সালিজমের বদলে বললেন ফ্র্যাগমেন্টস। টোটালিটি, ইউনিটি, ইউনিভার্সালিজমের বদলে নতুন তত্ত্ব প্রচারিত হলো, ডিসকন্টিনিউটি, র্যাপচার এন্ড ফ্র্যাগমেন্টস। নতুন তত্ত্ব দেয়া হলো যে সেনা আছে, লোক নেই, সৈন্যবাহিনী রয়েছে কিন্তু তাতে কোনো লোক নেই। এই উত্তর আধুনিক দর্শনকে নতুন করে প্রতিষ্ঠা করবার মরিয়া প্রচেষ্টা হলো। আসলে মার্কসবাদকে সরাসরি আক্রমণ না করে ঘুরিয়ে আক্রমণ করবার একটা ধারাবাহিকতা সেই সময় পৃথিবীতে দেখা গেল। এখন যখন এই ঘটনাগুলো ঘটছে, তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা এই বিজ্ঞানে বিশ্বাস করেন, তারা দুঃখ পেয়েছিলেন, যন্ত্রণা পেয়েছিলেন। দেশে দেশে কমিউনিস্ট পার্টি তার নাম পাল্টে ফেলছে, পিতৃত্ব অস্বীকারের হিড়িক চলছে, যন্ত্রণা পেয়েছিলেন। কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। 15-16 বছরের মধ্যে দেখা গেল যে গোটা পৃথিবী জুড়ে বাইবেলের পর সব থেকে বেশি যে বইটা বিক্রি হয়েছে, বইটার নাম দাস ক্যাপিটাল।
নতুন করে এই যে অর্থনৈতিক সংকট, মার্কস পড়বার হিড়িক পড়ে গেছে। খ্রিস্টান বিশ্বের প্রধান পুরুষ পোপ ষোড়শ বেনেডিক্ট থেকে শুরু করে সদ্য ক্ষমতা হারানো নিকোলাস সার্কোজি, আমেরিকার নতুন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন থেকে মরিও মন্টি, সবাই প্রাণপণে ক্যাপিটালের পাতা উল্টে চলেছেন। না বুড়ো নাকি যা বলে গেছে তাতেই এইসব সমস্যার সমাধান করা যাবে, নতুন করে ক্যাপিটাল পড়বার হিড়িক তৈরি হয়েছে। এখন এই ঘটনাগুলো যখন ঘটছে, সেই ঘটনার সময় এই ঘটনাগুলো পৃথিবীতে মার্ক্সবাদীদের উৎসাহিত করেছে, যারা মার্ক্সকে নিয়ে চর্চা করেন। 1917 সালে লেনিনের নেতৃত্বে যখন সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়ন তৈরি হচ্ছে, তখন বহু দূরে এই আফ্রিকায় মিশর বলে যে দেশটা, ইংরেজিতে যাকে ইজিপ্ট বলে, তার একটা শহর রয়েছে, বিখ্যাত শহর আলেকজান্ডার দ্য গ্রেটের নামে, আলেকজান্দ্রিয়া। সেই আলেকজান্দ্রিয়া শহরে একটা ছোট্ট শিশু জন্ম নিয়েছিল 17 সালে যখন রুশ দেশে বিপ্লব হচ্ছে লেনিনের নেতৃত্বে। তারপর অনেক দিন কেটেছে, সেই ছোট্ট শিশু এখন 94 বছরের একজন বৃদ্ধ। এবং ঘটনাচক্রে তিনি যে বাড়িটায় থাকেন ইংল্যান্ডে, হ্যামস্টেড হিথ বলে ইংল্যান্ডে একটা জায়গা আছে, সেখানে এই বৃদ্ধ ভদ্রলোক, সেদিনের ছোট্ট শিশু, আজকের 94 বছরের পক্ককেশ ভদ্রলোক তিনি থাকেন। তার ঠিক 6টা বাড়ি বাদে ফ্রেডরিক এঙ্গেলসের একটা বাড়ি ছিল, যে বাড়িতে কার্ল মার্কস থাকতেন। ফ্রেডরিক এঙ্গেলসের পয়সাতেই তিনি তার জীবন চালাতেন। হ্যামস্টেড হিতে যে 6টা বাড়ি, যা এখন মিউজিয়াম, সেই 6টা বাড়ির পরে একটা বাড়িতে এই ভদ্রলোক থাকেন, এরিক পলিম্যাথ হবসবম। তো এই ভদ্রলোক 94 বছর বয়স। ইনি বলেন নিজেকে যে আমি কে, যখন প্রশ্ন করেন লোকে, বলছেন আমি ইতিহাসবিদ, আমি মার্কসিস্ট হিস্টোরিয়ান, মার্ক্সবাদী ইতিহাসবিদ। বলেই সঙ্গে সঙ্গে যোগ করেন, কিন্তু মনে রাখতে হবে আমি মার্ক্সবাদের ইতিহাসবিদ নই, আমি মার্ক্সবাদী ইতিহাসবিদ। I am a historian of Marxism, not a Marxist. I am a Marxist historian, not a historian of Marxism. আমি মার্ক্সবাদী ইতিহাসবিদ, এটাই আমার প্রধানতম পরিচয়। তো তার নানান বিখ্যাত গ্রন্থ রয়েছে। আমরা যখন ছাত্র আন্দোলন করেছিলাম, আমাদের নেতারা কমরেড পার্থ মুখার্জি, সোমনাথ ভট্টাচার্যরা, তারা এই বইগুলো, আমি তো অন্তত এদের কাছ থেকে বইগুলো পড়ার উৎসাহ পেয়েছি, পড়েছি। এজ অফ এক্সট্রিম, এজ অফ রেভলিউশন, এই হবসবমের বিখ্যাত বই, ইতিহাসের বইগুলো। এই 94 বছর বয়সে নতুন করে ভদ্রলোক একটা বই লিখেছেন, যা গত বছর বাইবেলের থেকেও পৃথিবীতে বেশি বিক্রি হয়েছে। বইটার নাম হচ্ছে টেল অফ মার্কস এন্ড মার্কসিজম, হাউ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। মার্কস এবং মার্ক্সবাদের গল্প, দুনিয়াটাকে কিভাবে বদলে দিতে হবে। গত 1 বছরে 94 বছরের এই পক্ককেশ বৃদ্ধের লেখা বইটা পৃথিবীতে প্রথমবারের জন্য বাইবেলকে পেছনে ফেলেছে। বাইবেলের থেকে বেশি বিক্রি হয়েছে। এই বিক্রি যখন চলছে, হট কেকের মতো, হট ডগের মতো বইটা যখন দুনিয়ার বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে, যে বইয়ের ছত্রে ছত্রে মার্ক্সবাদের অভ্রান্ততার কথা উজ্জ্বল ভাবে লেখা রয়েছে, তখন এই ভদ্রলোকের আরেকজন ছাত্র, তিনি তার স্যারকে বললেন যে স্যার, আমি আপনার থেকে কিছু আইডিয়া নিতে চাই, আমি একটা নতুন করে বই লিখতে চাই। তা হবসবম তাকে বললেন, ঠিক আছে তুমি এসো তাহলে ইংল্যান্ডে, তোমার সঙ্গে আলোচনা করা যাবে, কারণ আমার এখন শরীরও পারমিট করছে না নতুন করে লেখালেখি করার। আমার কিছু ধারণা আছে যে আমি তোমাকে দিয়ে দেবো। তখন আমার অন্যতম প্রিয় একজন ছাত্র, আরেকজন মার্ক্সবাদী ইতিহাসবিদ টেরি ইগলিটন, তিনি আমেরিকা থেকে উড়ে এলেন ইংল্যান্ডে। চর্চা হলো হবসবমের সাথে, এবং ইগলিটনের একটা বই লিখলেন, আজ থেকে মাস 6 আগে বেরিয়েছে। বইটার নাম হচ্ছে হোয়াই মার্কস ওয়াজ রাইট, মার্কস কেন ঠিক ছিলেন। এই বইটাও এখনো যদিও হবসবমের বইটাকে ছাপাতে পারেনি, কিন্তু ব্যাপক সংখ্যায় পৃথিবী জুড়ে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে পৃথিবীর বেস্ট সেলার হোয়াই মার্কস ওয়াজ রাইট। আমি অনুরোধ করবো কমরেডদের, যদি সুযোগ থাকে বইটা পড়ে দেখবেন, একটা অনবদ্য বই। আমরা যারা মার্ক্সবাদের ছাত্র, নিশ্চিতভাবে তাদের সমর্থন করবেই, আপনাদের সবার সমর্থন পাবো, শুধু এইটুকুনি চাই। প্রস্তাব আমি রাখছি, আগামী জেলা কমিটি মোট 85 জনের হবে প্রস্তাব, আপনারা সমর্থন করেছেন। আমার প্রস্তাব 85 জনের মধ্যে 81 জনকে এখন নেওয়া হবে, বাদ বাকি 4 জনের জন্য 400 নাম আছে, ঠিক করতে পারিনি আমরা, ওটা পরের জেলা কমিটির জন্য রেখে গেলাম। সেগুলো নির্দিষ্ট ভাবে আমরা চিহ্নিত করে দিয়েছি কোন কোন থেকে নেওয়া হবে। ব্যারাকপুর উত্তর 1 থেকে একটা, উত্তর থেকে একটা, বনগা থেকে একটা, আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে একটা। বাদ বাকি নামের প্রস্তাব অয়ন বসু, প্রিয়াঙ্কা কাঞ্জিলাল, সৌমেন মিত্র, সুদীপ্ত দাস,
শরীফ মজুমদার, জয়ন্তী দাস, শুভময় দাস, তসলিম আরিফ, রিয়াজুল ইসলাম, ছোটন বণিক, শুভম দাস, শশাঙ্ক ভাবসার, সপ্তর্ষি দেব, পৌশালী বসাক, প্রকাশ ঢালি, তীর্থঙ্কর দত্ত, চন্দন দাস, অতসী দে, অন্তরা বিষ্ণু, সৌরভ ঘোষ, অরিজিৎ পান, অভি কর, অভিষেক মজুমদার, সৌমেন নিয়োগী, রূপম বিশ্বাস, অর্কপ্রভ সান্যাল, টিঙ্কু দাস, অরিজিৎ সুর, সুভাষ সরকার, ধীরেন কুমার লাল, সুকান্ত ভট্টাচার্য, সায়ন্তন গাঙ্গুলি, ঋতুপর্ণা মিত্র, ধীমান সাহা, সোমনাথ সরকার, অমল ঘোষ, জিৎ বসু, রানা রায়, মানব লাহা, সাম্য বিশ্বাস, অতনু দে, অঙ্কিতা দত্ত চৌধুরী, সৌরভ গুহ, প্রিয়াঙ্কা সরখেল, অর্কজ্যোতি ভট্টাচার্য, সোমনাথ সামন্ত, কামরুল হাসান, অঙ্কুর দাস, পিন্টু হাজরা, মইদুল মন্ডল, দেবদাস দাস, মির্জা আবু ওবাইদা, সুজিত রায়, সুজিত মন্ডল, সুদীপ্ত চন্দ, সুমন সাহা, সৌরভ দে, গৌতম ঘোষ, অর্ণব দাস, রক্তিম চক্রবর্তী, রবিউল ইসলাম, দীপাঞ্জন সাহা, অভিষেক চক্রবর্তী, নিশীত মন্ডল, শেখ শাহানুর রহমান, প্রতাপ ঘোষ, সুমিত ঘোষ, সুবীর ঘোষ, মৈনাক মুখার্জি, জ্যোতিপ্রকাশ মন্ডল, অরিজিৎ মৃধা, শিবশঙ্কর সিংহ, তাপস সর্দার, গোপীনাথ পাত্র, সুরজিৎ দাস, ফারুক আলম বিশ্বাস, জাহিরুল ইসলাম, মলয় হালদার, শুভজিৎ বাগচি, চিরন্তন সমাজদার, শালিনী প্রামাণিক। এই নামের প্রস্তাব আমি আপনাদের সামনে রাখছি। আগামী দিনে যে জেলা কমিটি তার সংখ্যার সঙ্গে যে নাম আপনাদের সামনে প্রস্তাব করলেন আমাদের বিদায়ী জেলা কমিটির সম্পাদক কমরেড দেবজ্যোতি দাস, সেই প্রস্তাব আমি সমর্থন করছি এবং আপনাদের সমর্থনের জন্য রাখছি। আজকেও ধীমান কিছু বললো না। কমরেড অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, আমরা বলতাম আমাদের অভিভাবক। কমরেড ছিলেন আমাদের জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং জেলার সহ সভাপতি, অনেক দিন ধরে উনি জেলায় রয়েছিলেন। কমরেড অনির্বাণ গুহ ঠাকুরতাকে আজকে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা এসএফআই থেকে বিদায় দিচ্ছি। কমরেড অনির্বাণ গুহ ঠাকুরতা বিদায় নিচ্ছেন, তাকে বিদায় দিচ্ছেন মানব লাহা। কমরেড অনির্বাণকে একটু কিছু বলতে বলার জন্য অনুরোধ করছি। প্রিয় কমরেড সভাপতি, আমরা যারা বিদায় নিলাম প্রাক্তনী, আমরা মনে করি সংগঠন যোগ্যতম নেতৃত্বের হাত ধরে আর উন্নত হয়। আমাদের জেলা 24তম জেলা সম্মেলনের মধ্যে দিয়ে সংগঠন সেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমাদের ছেড়ে যাওয়া পথে আজ থেকে যারা চলবেন তারা আমাদের থেকে আরো ভালো কাজ করে আমাদের জেলায় আমাদের গর্বের যে ছাত্র আন্দোলনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রেখে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের মানচিত্রে উত্তর 24 পরগনা জেলাকে সবচেয়ে উপরে নিয়ে যাবেন এই আত্মপ্রত্যয়, এই আশা আমি রেখেই আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। কমরেড এখন আমাদের মধ্যে যিনি ছিলেন আমাদের প্রিয়তম নেতা, দক্ষ সংগঠক এবং উত্তর 24 পরগনা জেলা কমিটি এতদূর পর্যন্ত নিয়ে আসা এবং এই জেলার প্রান্তিক অঞ্চলগুলিতে বিভিন্ন রকম ভাবে সংগঠনকে গড়ে তোলা, তার যে পরিকল্পনা এবং সেই পরিকল্পনার জায়গায় যিনি সব থেকে বেশি কাজ করেছেন এবং সব থেকে সমস্ত কমরেডদের মধ্যে গিয়ে যিনি যার কাজ করার অভিজ্ঞতা আমাদের থেকেও বেশি,
আমাদের উত্তর 24 পরগনা জেলা কমিটির প্রাক্তন সম্পাদক কমরেড দেবজ্যোতি দাস। কমরেড দেবজ্যোতি দাসকে সম্বর্ধনা দিচ্ছেন প্রিয়াঙ্কা কাঞ্জিলার নবনির্বাচিত সভাপতি। We salute, red salute, red salute to comrade. We salute, red salute, red salute to comrade. Comrade দেবজ্যোতি দাস, তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। We salute, red salute, red salute to comrade. We salute, red salute, red salute to comrade. শুভকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এতক্ষণ বলছিলাম হয়তো কমরেড সভাপতি আমার সভাপতি আমার এই জেলার ছাত্র আন্দোলনে আমার তো সত্যি আমি যখন জেলার ছাত্র আন্দোলনে কর্মী ছিলাম তখন ধীমান ভৌমিক, অনির্বাণ, প্রিয়াঙ্কা এরা নেতা ছিল। আমি যখন ট্রেনে করে কলেজ থেকে ফিরতাম প্রিয়াঙ্কাদের দেখলে মনে হতো এসএফআই এর ডিসিএম, এরকম একটা। আমার এসএফআই এর জীবনটা জেলা সংগঠনে খুব অল্প দিনের, আমার বেশি ইতিহাস নেই, কিন্তু আমি মনে করি যে সম্মেলন মানে একটা কাঁধ থেকে আরেকটা কাঁধে পতাকা যায়। এই কাঁধ থেকে কাঁধে পতাকা যাওয়ার কারোর যদি খুব প্রয়োজন থাকে আমি বলা থামিয়ে দেব। এক কাঁধ থেকে আরেক কাঁধে পতাকা যায়। আমি এটাও বিশ্বাস করি যদি একটা কাঁধে বেশি দিন পতাকাটা থাকে না, কাঁধের ডিস্টারবেন্স হয় কিনা জানি না, পতাকাটা একই রকম ভাবে ধরে রাখার ডিস্টারবেন্স হয়। আমি বিশ্বাস করি ছাড়ার জন্য একটা সুনির্দিষ্ট সময় থাকে। নেতৃত্ব হিসেবে কতটা যোগ্যতা আপনাদের মাঝে দেখাতে পেরেছি আমি জানি না, তার বিচার করবে ভবিষ্যৎ প্রজন্ম। কালকে থেকে যখন প্রত্যেক দিন সকালে আমার ডেস্টিনেশন না হলেও মস্তিষ্কে বারাসাতটা ঘুরতো, কালকে সকাল থেকে ঘুরবে না। 12 নম্বর রেলগেট পাইওনিয়ার পার্ক কালকে থেকে ঘুরবে না। জেলা অফিসে গেলেই একটা ফোন করতাম, টমটম জেলা অফিস হয়, এই সেন্টিমেন্ট আমাদের মধ্যে থাকবে না। টমটম থাকবে, জেলা অফিসটা থাকবে, থাকবো না আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ভেসে থাকতে পারো যদি সেটাই সবচেয়ে শ্রেয়, না পারলে বিনা বাক্যে টুপ করে ডুবেছে। এই জেলা সংগঠনে যে ভেসে থাকার যে লড়াই, আমার বিশ্বাস খানিকটা অবশিষ্ট থাকলেও অধিকাংশ সেই ভেসে থাকার লড়াইয়ের জন্য যে শক্তিটা আমার শেষ। নিজেকে মোটিভেট করবার প্রশ্নে আরো কতদিন পারতাম জানি না। মূলত সায়নদীপ অনেকবার বলেছে থাক 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 থাক, সবার সাথে আমরা কথা বলছি, কিন্তু আমি বিশ্বাস করতাম যে আমার যে পারফরমেন্স লেভেল, সেই পারফরমেন্স লেভেল এবার থাকলে অনেকটা কমবে। নেতা হিসেবে কতটা যোগ্যতা দেখাতে পেরেছি জানি না। আমার মনে হয় নতুনদের জায়গা করে দেওয়ার জন্য যে প্রয়োজনীয় যোগ্যতা দেখানোর ছিল, সবাইকে তো খুশি করা যায় না। 400 লোক আছে, তাদের সবাইকে আমি খুশি করতে পারবো না। সেই যোগ্যতা আপনারা যদি ভবিষ্যতে মনে রাখেন, দেখাতে পারলাম। কারণ এই ভেসে থাকার লড়াইটা আজকে আছে, অতীতে ছিল, পরেও চলবে। যে পতাকাটা আজকে আপনাদের কাঁধে এগিয়েছে কিনা জানি না, তবে পেছোতে তিনি আপনাদের হাত ধরে এগোবে। সবাইকে ধন্যবাদ। লাল সালাম ফাল সালাম স্লোগান দিবি না, কারণ যাদের নিয়ে আমরা ওই লাল সালাম ফেলাম বলতাম না, তাদের এখন কি অনেক মানে ওই তেরঙ্গা ঝান্ডার পিছনে লাল পতাকা নিয়ে তারা দৌড়ানোর চেষ্টা করে। ওইসব লাল সালাম ফেলাম বলবি না। লাল সালাম দেওয়া যায় জ্যোতি বসুদের নিজেদের জীবনের শেষ দিন পর্যন্ত যোগ্যতা দেখায় যারা। প্রতিম সেনগুপ্তরা এখন ঘুরে কমরেড সম্পাদক খুব মূল্যবান বক্তব্য আপনাদের কাছে রেখে গেছে, আর খুব অল্প সময়ের মধ্যে কাজটা চলবে।
আমাদের সঙ্গে বহুদিন ধরে আমাদের অভিভাবকের মতন হয়ে আমাদেরকে জেলা ছাত্র সংগঠন করবার ক্ষেত্রে যে পথ দেখিয়েছিল, সেই জীবন যেন আরো বৃহৎ হয় এবং এই জেলা কমিটি চালানোর ক্ষেত্রে 100% নম্বরের মধ্যে লেটার মার্কস পেয়ে পাস করা সেই সম্পাদককে শতআয়ু কামনা করে 100টা গোলাপ ফুল তুলে দিচ্ছে আমাদের জেলা কমিটির নবনির্বাচিত সম্পাদক কমরেড অয়ন বসু। কমরেড আমাদের জেলা সম্পাদক মন্ডলীর সদস্যরা যারা বিদায় নিলেন তাদের রক্তিম অভিনন্দন। কমরেড, এবার হচ্ছে জেলার যারা সদস্য ছিলেন তারা যারা বিদায় নিলেন তাদের নামগুলো আমি পরপর পড়ে যাচ্ছি। অনেকে আসেননি, অনেকে হারিয়ে গেছেন আমাদের মধ্যে থেকে। যারা এসেছেন তাদের মধ্যে হচ্ছে